আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থাক না একটু। জ্বর বাঁধলো কি করে? মানবীর কণ্ঠের সাথে অন্ডিলার কণ্ঠ মিলে যাচ্ছে। এই অবাস্তব মানবী কি অন্ডিলা? সব সময় নিজেকে হিরো প্রমাণ করতে যাস, হয়েছে শিক্ষা? না, অবাস্তব না, এটা বাস্তব। অভ্র এবার চোখ মেলে তাকায়। খুব ভালো করে তাকাতেই দেখলো অন্ডিলা তার মাথার কাছে বসে আছে, তার হাত অভ্রের বুকের কাছে। সাথে সাথেই লাফিয়ে উঠল সে। ঘুম কেটে গেল। ক্লান্ত ধীরস্বরে শুধালো, তুই এখানে? মরে গেছিস কি না দেখতে এসেছি। মরিসনি, শুনেছি সকাল থেকে ঔষধ খাসনি। ওঠ, ফিরনি এনেছি, খেয়ে ঔষধ খা। বলে ফিরনির বাটি এগিয়ে দিল। অভ্রের মাথায় কাজ করছে না। জ্বরের ঘরে কি স্বপ্ন দেখছে? অন্ডিলা তার জন্য ফিরনি নিয়ে এসেছে? এত কোমল করে কথা বলছে, মাথা ব্যথা করছে। অন্ডিলার মধ্যে একটা টি শার্ট ছুঁড়ে মেরে পড়ল। ন্যাংটো হয়ে থাকতে ভালো লাগে? জামা পর। হাতির মতো শরীর দেখার ইচ্ছে নেই আমার। না, এটা অন্ডিলা। সে একমাত্র অসুস্থ অভ্রের সাথে এমন ব্যবহার করতে পারে। অভ্র টি শার্ট গলালো শরীরে, ফিরনিটা শুকলো। অন্ডিলা বিদ্রুপের টানে বলল, কিছু নেই ওতে, ওটা মা পাঠিয়েছে। তোর কি ভরসা? আমাকে খুন করার জন্য ওত পেতে আসছিস? ঠিক ধরেছিস। বিয়েটা হোক, তোর জীবনে আমি বিনা মেঘে বজ্রপাত করব। অভ্র হাসলো। মুখটা একেবারেই শুকিয়ে গেছে। অভ্র ফিরনি খেলো, ওষুধ খেলো। এরপর নির্লজ্জের মতো অন্ডিলার কোলে মাথা দিল। পাতলা কোমরটা অক্টোপাসের মতো জড়িয়ে ধরল। অভ্রের এমন কাজে অন্ডিলা হতভম্ব হলো। অপ্রস্তুত স্বরে বলল, কি করছিস? দরজা খোলা। অভ্র, কি করছিস? মাথা ব্যথা করছে, টিপে দে। অভ্র ওঠ। কিন্তু নাছরবান্দার ছেলেটা শুনল না। অন্য সময় অন্ডিলা তার কান ধরে তুলত, চুল ছিঁড়ে ফেলত, খামচে রক্ত বের করে দিত। কিন্তু সে অসুস্থ, তাও তার জন্য, তাই কিছু বলতে পারল না। বাধ্য হয়ে মাথা টিপে দিতে লাগলো। অভ্রের মুখে শয়তানি হাসি। এখন অনেক আরাম লাগছে। পরক্ষণেই বলল, একটা চুমু খাবি? জুতো খাবি? ইস, কি আনরোম্যান্টিক। অনিলার রাগী মুখখানা দেখেই চোখ বুঝল, কিন্তু মুহূর্ত বাদে গালে এক জোড়া নরম ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেল। সাথে সাথেই চোখ খুলে অন্ডিলার দিকে চাইল অভ্র। অন্ডিলা মুখ বিকৃত করে থুথু করে বলল, ইয়া, কতদিন গোসল করিস না তুই? অভ্র এখনো বিমূঢ় চেয়ে আছে। অন্ডিলা সত্যিই তাকে চুমু খেলো। বিস্ফোরিত হলো নয়ন। চট করে অন্ডিলার কোল থেকে উঠে বসল। অন্ডিলা নিরুদ্বেগ। বাহিরে বসা বিল্লাল এবং তরুণ উকি দিয়ে ঘটনা দেখতে লজ্জায় চোখ সরিয়ে নিল। অন্ডিলা অভ্রের মারকাটারি ঝগড়া উপভোগ্য বটেই, কিন্তু এমন কিছু হবে সেটা তো সিলেবাসের বহির্গত। হুট করে গুগলি বলে আউট হলো যেন অভ্র। তরুণ ফিসফিসিয়ে বলল, বিলাল ভাই, একটা সিগারেট খেয়ে আসি, ভেতরের মামলা তো মনে হয় ভালোই। বিল্লাল মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমিও যাব। ওস্তাদের উপর প্রেম বর্ষণে সাগরেদরা পাহারা ছেড়ে পালালো। আকস্মিক চুমোর বিস্ময় এখনো কাটল না অভ্রের। তার ভুরু কুঞ্চিত হয়ে আছে। বোঝার চেষ্টা আছে অন্ডিলার মতলব। অন্ডিলার ঠোঁট মুছছে। ভাবটা এমন যেন অত নোংরা কোনো বস্তুতে তার ঠোঁটের ছোঁয়া লেগেছে। অভ্র তার দিকে তাকিয়ে হতবাক স্বরে বলল, এটা কি ছিল? তোর বিশ্রী নোংরা চুমু ফেরত দিলাম। চুমু চুমু সদবোধ। অকপটে অন্ডিলার উত্তরে অভ্র চোখ কপালে তুলল। অন্ডিলার চোখ হাসছে। সে দুষ্টু হাসির ঝলক নজরে পড়ল অভ্রর। কৌতূহল তাকে ঘিরে ধরেছে। অন্ডিলার দ্বারা এমন অদ্ভুত কাজ কল্পনাতীত। অন্ডিলা এবার চলে যাবার জন্য পা বাড়ালো, আবার থেমে গিয়ে অভ্রের চোখে চোখ রেখে বলল, অভিনয় আমিও করতে পারি। এ তো কেবল শুরু। তোর জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে বাবু। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলে অভ্রের গালে হালকা চাপড় দিল। মিষ্টি হেসে বলল, সুস্থ হয়ে যা বাবু, কেমন? আসি। বলে প্রসন্ন চিত্তে বেরিয়ে গেল। অভ্র থম মেরে বসে রইল। তার মস্তিষ্ক কাজ করছে না। জ্বরের প্রভাব নাকি অতর্কিত রাগী বাঘিনীর কোমল অধর ছোঁয়া বোঝা দেয়। তবে মারাত্মক খেলার প্রারম্ভ হয়েছে বুঝতে বাকি রইল না অভ্রর। বাসায় এসেই সাবান দিয়ে ঠোঁট ধুলো অন্ডিলা। ভালো করে ব্রাশ করলো। রাগান্বিত চোখে নিজেকে দেখলো আয়নায় প্রতিবিম্বে। অভ্রকে পরাজিত করতে অভ্রের পর্যায়ে নেমে গেছে সে। মুহূর্তের জন্য অভ্রের হতভম্ব। বিমূঢ় মুখখানা আনন্দদায়ক হলেও সেই আনন্দের রেশ দীর্ঘ হলো না। অভ্রের কুকীর্তিতে সামান্য শখ কোনো শাস্তির পর্যায়ে পড়ে না, কিন্তু চুমু খাওয়ার ব্যাপারটা একটু অতিরিক্ত। সব হয়েছে পিউচুন্নিটার জন্য। সেই তাকে এমন অদ্ভুত বুদ্ধি দিয়েছে। ফলে খেপা মেজাজের সাথে সাথেই ফোন করলো অন্ডিলা।
অন্ডিলার ফোনে ঘুম ভাঙল। ঠান্ডা ভাব এখনো কাটেনি। ঘুম ঘুম কণ্ঠে বলল, বল। পিউয়ের তন্ডালো কণ্ঠ শুনতে খ্যাক করে উঠল অন্ডিলা। চুন্নি ঘুম থেকে ওঠ, আমার জীবন টানা টানা করে ঘুমাচ্ছিস তুই? অন্ডিলা চাপা চিৎকারে আর গরম স্বরে ঘুম এক লাফে পালালো পিউয়ের ঘুম। তড়াক করে উঠে বসলো সে, চোখ কসলাতে কসলাতে শুধালো, কি হয়েছে তোর? সকাল সকাল তোর ঘরে কেউ বোম মেরেছে? না, আমি মরছি তোর বুদ্ধি মতো। অনিল একটু দম নিল, খুলে বলল সবটা। পিউ দীর্ঘশ্বাস ফেলে হতাশ স্বরে বলল, আমি তোরে বলেছিলাম অব্র যেমনে তোরা জ্বালাবে তুই অব্রকে জ্বালাবে, ওর চাল ওরেই উল্টায় দিবি। আমি ওটা চুমা খাইতে কই নেই ভাই, এটা শাস্তি ছিল। এমন শাস্তি সব লুচ্চা ছেলেদের একমাত্রই কাম্য। তো আমি কি করব? তুই তো বলেছিস ওর কাজে খেপবি না, হাসি মুখে ওরে ফিরিয়ে দিবি ওর কাজ। খুব ভালো কাম করছো তুমি। আরে আমি শুধু বলছি ওর জীবনে ভালোবাসার নাম আগুন জ্বালাতে, ভালোবাসতে বলি নাই। আমার তো সন্দেহ তুই আবার ঝগড়া ঝগড়ায় পটে যাসনি তো? সাথে সাথে ক্রোধান্বিত স্বরে অন্ডিলা বলে উঠল, ঘুমাতে ঘুমাতে কি মাথা গিলে ফেলেছিস? আমি অভ্রকে ভালোবাসবো মরে গেলেও না। মহা আনন্দের কথা। তোমাকে তো স্বর্ণপদক দেওয়া উচিত, তাহলে চুমু খেলে কেন? মানুষ কি ভাববে প্রতিশোধে চুমু খাই কেউ? থামবি তুই, এখন কি করব? পিউ কিছুক্ষণ থুতনিতে হাত দিয়ে বিজ্ঞ স্বরে বলল, অভ্রের মুখের অবস্থা কেমন ছিল? বিস্ময়, কৌতূহল। আচ্ছা, এই ভুল আর করা যাবে না। অভ্রকে বিরক্ত করতে হবে, তোর খাড়া নাক ঢুকিয়ে দিতে হবে ওর সব কাজে। ও যেমন বিনা লাইসেন্সে একদম তোর সব কাজে বাহাত ঢুকায়। বিয়ে হবে না তোর, বিয়ের সব কিছুর সিদ্ধান্ত তুই নিবি। অভ্রের জুতা থেকে শুরু করে শেরওয়ানি সব, এমনকি অভ্রের প্রাইভেট স্পেসেও ঢুকে পড়বি। কতক্ষণ ঠন করবে সে? কাজ দেবে, হারামিটা শুধু নিমনিমা হাসি দেয়। তুইও দিবি, ওর থেকে বেশি নিমনিমি করবি, হাসি দিবি। একবার আগুন ধরায় দিলেই দেখবি বাপ বাপ করে সোজা হয়ে যাবে। আসলে কি বলতো, অভ্র তোকে জ্বালায় পৈশাচিক আনন্দ পায়, স্যাডিস্ট একটা। কিন্তু ওই ঐতিহাসিক ঝগড়ার পর তুই ভেটকে গেলি, ওকে অধিকার করতে লাগলি। 5 বছর পর হুট করে তুই ওকে পাত্তা দিচ্ছিস বলে উঠে পড়ে লেগেছে। এ জন্য সে এই বিয়ে নাম অস্ত্র ব্যবহার করছে। তুইও উল্টা করলি। তুই চেতবি না, শান্তভাবে ওর কাউন্টার করবি। আর রাগটা একটু সামলা ভাই, এমন খ্যাচ খ্যাচ করলে আসলে বিয়ে হয়ে যাবে। অন্ডিলা চুপ করে শুনল। পিওর বুদ্ধিতে তার পূর্ণ ভরসা। তাই আজ থেকেই শুধু হবে মিশন অভ্রের জীবনে নাক গলানো। অন্ডিলার চুমুর ডোজে দ্বিতীয় দফা জ্বর আসলো অভ্রের। সেই জ্বর স্থায়ী করলো 2 দিন। অসুস্থতার জন্য বিয়ের ডেট পেছানো হলো 1 সপ্তাহ। বিয়ের তোড়জোড় কোনো কমতি নেই। আওয়াল সাহেবের বড় নাতির বিয়ে তো কোনো কমতি নেই। ওদিকে সাবেরা বেগমও ধুমধাম করে আয়োজনে ব্যস্ত। তবে নীলাদ্রি অন্ডিলার বড় ভাই এখনো আসেনি। সালাম সাহেব গত কয়েকদিন তাকে ফোন করেছে, কিন্তু সে ফোন ধরেনি। বিয়েতে তার কোনো মত নেওয়া হয়নি বলে সে গোস্সা করেছে। মেহমানের মতো ঠিক বিয়ের আগের দিন আসবে সে। ফলে সালাম সাহেব চিঠি লিখতে বসলেন। অপদার্থ পুত্র নীলাদ্রি, তোমাকে চিঠি লেখার শখ কিংবা ইচ্ছে কিছু ছিল না আমার, কিন্তু তোমার মাতার অস্ত্র আমাকে প্রভাবিত করিল, তাই তোমাকে চিঠি লিখিতে বসিলাম। অতি শীঘ্রই বান্দরবনের অনাবশ্যক বাজে কাজ বন্ধ করিয়া তোমাকে ভিটায় ফেরার আদেশ করিতেছি, নয়তো আমি জানিব আমার কোনো পুত্র অবশিষ্ট নেই। আমার হইলে তোমার নাম কাটিতে আমার 1 মুহূর্ত সময় লাগিবে না। ইহাকে আমার ফাঁকা আওয়াজ ভাববার ভুল ধারণা করিও না। আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার মতো মহাছাগল পুত্র থাকার থেকে না থাকাই শ্রেয়। তোমার মুখের উপর গাধা বলার শান্তি থেকে বহু বছর বঞ্চিত থাকা চিঠিতেই লিখতেছি, শালা ছাগলের বাচ্চা গাধা কোথাকার। পরম শ্রদ্ধেয় তোমার পিতা। সালাম সাহেব কলম নামালেন। মিলের ছেলে বাদশাকে বললেন, গাধাটাকে এখনই এক্সপ্রেস মেইল করো। স্যার, এক্সপ্রেসে মেলা টাকা। টাকা তো আর তুমি দিবা না। তাতে কি, আপনার তো খরচ হবে। হইলে হবে, মরে যে এই গাধার জন্য টাকা রেখে যাওয়ার থেকে উড়িয়ে যাওয়া শ্রেয়। ছাগলের বাচ্চা বান্দরবনে বান্দরের সাথে নাচানাচি করছে, গাধা কোথাকার। বাদশাহ মাথা কাত করে হ্যাঁ বলল। অবশেষে এক্সপ্রেস মেইল গেল নীলাদ্রির উদ্দেশ্যে বান্দরবনে। ঠিক দুপুরে হাজির অন্ডিলা, তাও অভ্রের দোকানে বিনা নোটিশে। অভ্র তখন চেয়ারে গায়েলিয়ে চোখ বুজেছিল। অনিলাকে দেখেই ভুরু কুচকে গেল। অনিলা টিফিন ক্যারিয়ার রাখলো ঠিক অভ্রের সামনে। অভ্রে নিজের জন্য বিরিয়ানি আনতে বলেছে বিল্লালকে, সে আনতে গিয়েছে। ফলে অন্ডিলার হাতে বিশাল টিফিন ক্যারিয়ার দেখে অবাক হলো সে। অবাক স্বরে শুধালো, এগুলো কি? অপু শাশুড়ি পাঠিয়েছে। অন্ডিলার নির্লিপ্ত উত্তরে অভ্রের সন্দেহ বাড়ল। কড়া ছড়ে বলল, আমি বিল্লালকে বিরিয়ানি আনতে বলেছি, এগুলো নিয়ে বাড়ি যা।
অন্ডিলা তার কথার ধার ধারল না। একে একে সব বক্স খুলল। থানকুনি, পাতা ভর্তা, ছোট মলা মাছ, করলা ভাজি, মাসকলাই ডাল, কালো জিরা ভর্তা, বেগুন দিয়ে পাবদা, মোটামুটি সকল খাবার যা অভ্র খায় না। অভ্রের মুখ ছোট হয়ে গেল খাবার দেখে। অন্ডিলা নিজের ফোনটা বের করলো, ভিডিও কল করলো আওয়াল সাহেবকে। তিনি ফোন ধরতেই কাঁদো কাঁদো স্বরে বলল, দাদাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাত বউ, কি হয়েছে? আমি বিচার দিতে ফোন করেছি, আপনার নাতির বিচার। দেখুন না দাদাজান, এই না দুদিন হলো জ্বর আসলো, আপনার নাতি এখন বাইরের ঘি মশলার বিরিয়ানি খাবে। আমি এত পুষ্টিকর খাবার এনেছি, ও মুখ বাঁকাচ্ছে। আমার কত কষ্ট হয়েছে সেটা তো আপনি দেখেছেন। নাতবু এমন আল্লাদি বিচার শুনে আউল সাহেব খেপে গেলেন। সাথে সাথে রামধমক খেলল অভ্র। দাদাকে অত্যাধিক শ্রদ্ধা করায় সে দাঁতে দাঁত চেপে শুনল। দাদাজানের ফোন কেটে অন্ডিলা বলল, বাবু খাবার বেড়ে দেই? অভ্র চোখ ছোট ছোট করে দেখছে অন্ডিলাকে। দাদার ভয়ে নিজের অপছন্দের খাবার খেতে হলো তাকে। খাওয়া শেষে অন্ডিলা বলল, আজকে শপিং এ যাব বাবু, তুই কিন্তু সময় ভুলিস না। অভ্রের বুঝতে বাকি রইল না অন্ডিলা একেবারে আদা জল খেয়েই খেলায় নেমেছে। অভ্র হিনহিনে স্বরে বলল, নতুন নতুন খেলতে নেমেছিস, এই সামান্য জিতে এত খুশি হইস না। কেন বাবু, ভয় পেলি নাকি? সাবধান ঐন্দ্রিলা, আমি যখন আষ্টে পৃষ্ঠে ধরবো পালাতে পারবি না। দেখা যাবে। অভ্রের আগাম চালটা পড়তে খুব দেরি হলো না। অন্ডিলার খুশিতে ভাটা পড়ল যখন নিজের বিয়ের শাড়িটা দেখল। টকটকে কমলা রঙের রংচটা শাড়ি। অন্ডিলার সব থেকে অপছন্দের রঙ এই কমলা, তাও একেবারে দূর থেকেই কমলা নজরে আসছে। অন্ডিলা শাড়ি থেকেই খেপে গেল, কিন্তু যেহেতু বিয়ের শাড়ি শ্বশুর বাড়ি দিবে তাই কথা বলার কোনো জায়গা থাকলো না। সাবেরা শাড়ি দেখে বলল, শাড়িটা একটু ক্যাটকেটে না? কানন জোর করে হেসে বলল, আসলে এটা অভ্রের পছন্দ, ও নাকি ওর বউকে সব সময় কমলা শাড়িতেই কল্পনা করেছে। অন্ডিলা মনে মনে বলল, বউ না, কার্টুনকে কল্পনা করেছে। হারামি আমাকেও কার্টুন বানানোর ধান্দায় আছে। ফলে বাধ্য হয়ে কমলা বেনারসি পরে ট্রায়াল দিল। আয়না নিজেকে দেখলো অন্ডিলা। রংটা এতটাই টকটকে যে 1 কিলো দূর থেকেও তাকে দেখা যাচ্ছে। অভ্র কোনায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। অন্ডিলার কড়া নজরও তাকে দমালো না, বরং ভুরু নাচিয়ে বলল, কি বাবু, পছন্দ হয়েছে? হ্যাঁ বাবু, খুব সুন্দর। এবার তোমার শেরওয়ানির পালা। অন্ডিলাও জোর করে হেসে বলল। শেরওয়ানি দেখতেই অভ্রের হাসি উড়ে গেল, কারণ অভ্রের শেরওয়ানি আরও 1 ধাপ উপরে। কানন অবাক স্বরে বলল, এটা অভ্র পরবে? হ্যাঁ আন্টি, আমার ছোটবেলা থেকে শখ ছিল আমার বিয়েতে আমার বর এমন শেরওয়ানি পরবে। দোকানের সবার চোখ অভ্রের দিকে, কারণ এই প্রথম মনে হয় কোনো বড় উজ্জ্বল ম্যাজেন্ডা রঙের শেরওয়ানি পরবে। দোকানের সবার চোখ অভ্রের দিক। শেরওয়ানি দেখে ফিক করে হেসে দিল বিল্লাল এবং তরুণ। অভ্রের শ্যাম মুখে জমল মেঘমেদুর, মুখখানা শক্ত হয়ে গেল। অন্ডিলা তার পাশে দাঁড়িয়ে বলল, তোমার পছন্দ হয়নি বাবু? শত রাগ হলেও তা গিলে দাঁতে দাঁত চেপে বলল, তোর পছন্দকে অপছন্দ করার জো আছে, একটু উৎকট কিন্তু অসাধারণ। তাহলে যাও, পরে আসো, আমিও দেখি আমার বাবুকে কেমন লাগছে। অন্ডিলা ভুরু নাচিয়ে কথাটা বলল। অভ্রকে কোণঠাসা করে অব্যক্ত আনন্দ হচ্ছে তার। শাশুড়ির সামনে প্রেমের নাটক করতে যেয়ে বাধ্য হয়ে শেরওয়ানিটা পরতে হলো অভ্রকে। এদিকে বিল্লাল আর তরুণের হাসতে হাসতে চোখে পানি আসার জোগাড়। অভ্র তাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, হেসে নে, দোকানে গেলে পই পই করে হাসির হিসাব নেব। ব্যাস হাসি উবে গেল দুজনের। তরুণ মুখ বুলিয়ে বলল, বউয়ের রাগ আমাদের উপর ঝাড়া তো অন্যায় বিলাল ভাই। বিয়ে করিসনি তো, তাই বুঝতেছিস না। বিয়ে সিংহকেও বিলাই বানায় দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অভ্র এবং অন্ডিলা। নিজেদের একেবারে কার্টুনের মতো লাগছে, কিন্তু মুখে প্লাস্টিকের হাসি অক্ষত, কিছু বলতে পারছে না। কানন এবং সাবেরা মুখ চাওয়াচাই করলো, না পারতে কানন বলেই উঠল, এখন ছেলে মেয়ে পছন্দ কিছু তো বলা যায় না। হ্যাঁ, তবে একটু বেশি অসাধারণ পছন্দ, তাই না? অন্ডিলাকে খেপাতে অভ্র বলে উঠল, না আন্টি, কিসের অসাধারণ? ঐন্দ্রিকে তো আকাশ থেকে টুপ করে পড়া পরীর মতো লাগছে। অভ্রের কথাটা মাটিতে পড়তে দেবার মানুষ তো অন্ডিলা মোটেই নয়, তাই সাথে সাথে দাঁত কপাটি বের করে বলল, আর তোকে একবারে মাটি ফুঁড়ে বের হওয়া নায়কের মতো লাগছে। মানুষের চোখই সরছে না, দেখ কি করে ড্যাব ড্যাব করে দিয়ে আছে। আহা আমার জামাই, বিয়ের দিন আমি তো তোর প্রেমেই পড়ে যাব। মাঝে মাঝে
আমি তো প্রতিদিন পড়ি, ইচ্ছে করে তোর স্ট্যাচু বানিয়ে রাখি, মাঝে মাঝে তো তোকে স্ট্যাচু বানিয়ে রাখতে ইচ্ছা করে। শেষ কথাটা একেবারে আস্তে বলল অভ্র। অন্ডিলা না শোনার ভান করে বলল, কিছু বললি বাবু? না, কি বললাম বাবু? শপিং শেষ না তোমার? জুতো কেনা বাকি। আমি তো ভেবেছি তোমাকে একেবারে লাল জুতো কিনে দিব। খোকা বাবু চায়, লাল জুতো পায়। বিয়েতে তোমার এন্ট্রিতেও এই গানটাই বাজবে ডিজেতে, ভালো হবে না? অভ্র পারে না অন্ডিলাকে কাঁচা গিলে খেতে। রাগে গা জ্বললেও দাঁত কামড়ে তা দমালো। সাবেরা তখন পেছন থেকে বলল, অঞ্জিলা, অভ্র কি নার্সারির বাচ্চা নাকি লাল জুতো পরবে? ম্যাজেন্টা শেরওয়ানি তুমি জিদ করেছো, কিনেছি আর না। এবার তোমরা ড্রেস বদলে এসো। অভ্র যেন হাত ছেড়ে বাঁচল। মনে মনে হবু শাশুড়ি মাকে হাজারবার ধন্যবাদ দিল, নয়তো কল্পনা থেকে ভয়ঙ্কর রূপে অন্ডিলা তাকে সাজাতো। ফোঁস করে অন্তঃস্থলে চাপা দীর্ঘশ্বাস ছাড়তেই অন্ডিলা বলল, কি বাবু, এক্ষুনি হাঁপিয়ে গেলে? এখনো অনেক কিছু বাকি আছে। অন্ডিলার মুখখানা উজ্জ্বল। অভ্র দাঁতে দাঁত চেপে বলল, তুই আগুন নিয়ে খেলছিস? আমি শুধু তুর্কি নাচন নাচাচ্ছি। বলেই অভ্রের মুখে হালকা চাপড় দিল। অভ্র নীলিন চোখে তার দিকে তাকিয়ে রইল। মস্তিষ্কে জেদ চেপেছে, সে অন্তত হারবে না। অনিলার বাড়ির সকাল হলো নীলাদ্রির চিঠি দিয়ে। 5 দিন পর অনিলার বিয়ে, অথচ সে এখন আসেনি, বরং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। সকালবেলা কুরিয়ার বয় একেবারে সালাম সাহেবের হাতে চিঠি দিয়ে গেছে। সে অন্য কারের হাতে দিবে না, কারণ নীলাদ্রি স্পেশালভাবে বলেছে জরুরি ডকুমেন্ট তাই যেন সালাম সাহেবের হাতেই দেওয়া হয়। সালাম সাহেবের সকালবেলা একেবারে মুহূর্তেই গুমট হয়ে গেল, কারণ চিঠিতে সে গোটা গোটা হরফে লিখেছে, পরম শ্রদ্ধেয় বাবা, তোমার পত্র আমি গতকাল সন্ধ্যায় পাইয়াছি। তোমার মতো উচ্চশিক্ষিত মানবের পিতার মুখে এমন অশ্রাব্য ভাষা ঠিক শোভা পায় না। ব্যাপারটি অত্যন্ত দৃষ্টিকটু। ছাগলের বাচ্চা, এই গালি দ্বারা তুমি আমাকে অপমান করো নাই, করিয়াছ নিজকে। আর আমি বান্দরবানে কোনো অপ্রয়োজনীয় অনাবশ্যক বাজে কাজ করি না। আমি এখানে জীবন দর্শন বানাইতেছি, যা ভবিষ্যতের আলোকদর্শী হইবে। তোমার অর্থের প্রতি আমার মোহ কোনো কালেই ছিল না। তুমি তোমার অর্থ দিয়ে প্রাসাদ বানাও নাকি গরিবকে দান করো, তাহা তোমার নিজস্ব ব্যাপার। আমার তাহাতে কিছুই যায় আসে না। আমি আমার সিদ্ধান্তে অটল। আমার ভগিনীকে বিবাহ দেবার সময় আমাকে তোমরা স্মরণ করো নাই, তাই তার বিবাহে আমার প্রয়োজনীয়তা নাই। আমি শুধু মেহমানের মতোই আসিব, পেট ভরিয়া খাইব আর তোমার আয়োজনের নিন্দা করিব। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ইতি তোমার একমাত্র উচ্চশিক্ষিত পুত্র, ডাবল মাস্টার্স নীলাদ্রি। আমি আমার মুঠোফোনকে 500 মিটার উচ্চ পাহাড় থেকে ফেলিয়া দিয়াছি, সুতরাং আমাকে ফোন করিবার বৃথা প্রয়াস করিও না। আমি আমার মাতার জন্য একখানা গোপন নাম্বার দিয়াছি, যা কেবল আমার মাতাই ব্যবহার করিবে। চিঠিটা পড়ে রাগে গজগজ করতে লাগলেন তিনি। সাবেরা তখন চা খাচ্ছিল। চিড়চিড়িয়ে সাবেরাকে বললেন, দেখেছো ছাগলের বাচ্চাটা কি লেখছে? সে নাকি মেহমানের মতো আসবে, গিলবে, আবার নিন্দাও করবে। সে উচ্চশিক্ষিত আর আমি তো মূর্খ। সাবেরা, আমি কিন্তু তোমার এই গাধা পুত্রকে আসলেই ত্যায্য করব। সাবেরা চায়ের কাপে চুমুক দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলল, সেটা তুমি আর তোমার ছেলে বুঝে বেড়াও। আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হলেই আমার শান্তি। খবরদার, বাপ বেটা যদি বিয়েতে ঝামেলা করো তাহলে খবর আছে। আমি ঝামেলা করছি? আরে ছাগলের বাচ্চাটা কিছু করছে না, বলে কিনা মোবাইল পাহাড় থেকে ফেলে দিয়েছে। গাধা কোথাকার, ডাবল মাস্টার্স করে পৃথিবী উদ্ধার করে দিয়েছে। সে সারা জীবন প্রথম হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। আমার ইচ্ছা করছে ওর সব সার্টিফিকেট জ্বালিয়ে দিতে। কথা বলার আগে মাথায় ছট করে একটা বুদ্ধি চলে এলো। হু হা করে হেসে বাদশা নামক ছেলেটাকে বললেন, বাচ্চা, একটা পেন আর পেপার নিয়ে আসো, কুইক। কেন স্যার? চিঠি লিখবো। আবার? চুপ, নিয়ে আসো। বাদশা কাগজ কলম নিয়ে আসতেই সালাম সাহেব দ্বিতীয় চিঠি লিখলেন। অপদার্থ নীলাদ্রি, যেহেতু তুমি বলিয়াছ তোমাকে ত্যায্য পুত্র করিলে তোমার কিছু যায় আসে না, সুতরাং এই মুহূর্তক্ষণেই তোমাকে আমি পুত্র হিসেবে বহিষ্কার করিলাম। আমার গৃহে তোমার স্থান নেই। আজ মধ্যাহ্নে তোমার ঘরখানা আমি ভাঙ্গিয়া ফেলিব। সব জিনিস ফেলিয়া দিন ডেটল আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করাইব। তারপর তাহা হইবে আমার আড্ডাখানা। ইতি তোমার প্রাক্তন পরম শ্রদ্ধেয় পিতা। বিশেষ দ্রষ্টব্য, তুই শুধু ছাগলের বাচ্চাই না, মহা ছাগলের বাচ্চা।
চিঠি লিখে বাদশাকে বললেন, এখন দোকান থেকে চকচকে খাম কিনবে, তারপর গাধাটা কুরিয়ার করে পাঠাবে, সাথে 1 বস্তা কাঁঠাল পাতাও কুরিয়ার করবে। কুরিয়ার বইটি যেন ওকে 2-3টা পাতা নিজ হাতে খাইয়ে আসে। বাদশা মুখ ঝুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মানুষটির মাথায় যে উচ্চ পর্যায়ের সমস্যা আছে তাতে সন্দেহ নেই। অভ্র চোখ জোড়া টকটকে লাল। গত কয়েকদিন যাবৎ যে তার ঘুম হচ্ছে না তাতে সন্দেহ নেই। বিয়ের এমন প্রভাব পড়বে সেটা অকল্পনীয় ছিল। বিল্লাল তাকে দেখছে। একটা সময় সিগারেট এগিয়ে দিয়ে বলল, খাবি? সিগারেট দেখে অভ্রের চোখ চকচক করে উঠল। হামলে সিগারেটের প্যাকেটটা নিল। অন্ডিলার যন্ত্রণা, তার জীবন দুর্বিষহ। এই তো সেদিন ঝড়ের গতিতে এসে তার সদ্য কেনা বেনসনের প্যাকেটটা ফেলে দিল। তারপর ন্যাকাস্বরে বলল, বাবু, তুমি আমার আগে মরতে চাও, আমাকে বিধবা করতে চাও, এখন থেকে তুমি সিগারেট খাবে না। শুধু এতেই ক্ষান্ত হলো না, সে কানন এবং ইদ্রিস সাহেবকেও নিজের দলভুক্ত করে ফেলল। ফলে বাসায় সিগারেট খাওয়া মিশন ইম্পসিবল হয়ে গেল। উপর থেকে দাদা তো আসেনি। অন্ডিলা যেমন নাচে তিনিও নাচেন। সকাল সকাল হলে মুখ উঠিয়ে চলে আসে। অভ্র কি পড়বে সেটাও যেন তার বলা প্রয়োজন। গতকাল সব কাপড় চোপড় ছবিরনকে নিয়ে ধুয়ে দিল, আর অভ্রের জন্য নিয়ে এলো একটা ফুল হাতা পাতা সাপার শার্ট। কোনো পোশাক না থাকায় অভ্রকে বাধ্য হয়ে সেই শার্ট পরতে হলো। ঘরে অভ্রের অপছন্দের তরকারি প্রতিদিন রান্না হচ্ছে। অন্ডিলার ঘরের জানালা সবসময় খোলা থাকছে। অভ্র শান্তিতে নিঃশ্বাস নিলেও কোথাতে বাবু ডাক শুনতে পাচ্ছে। আজ সকালে স্বপ্নের মধ্যে বাবুটাকেও ঘুম ভেঙে গেছে। সকাল 6টার সময় হবু বউকে নিয়ে ফুলের দোকানে যেতে হয়েছে। বিল্লাল হাসতে হাসতে বলল, ঐন্দ্রিলা তো 1 কাঠি উপরে, বিয়ের আগেই তোর জীবনে আগুন লাগিয়ে দিয়েছে। অভ্র রাগেশ্বরে বলল, হাসিস না, একে আমার জীবনে আগুন জ্বলছে আর তুই হাসছিস? তুই আমার বন্ধু। এতই বিরক্ত হয়ে বিয়ে ভেঙে দে। তাহলে আমি তো হেরে যাব, সেটা তো হতে পারে না। বলেই দুর্বোধ্য হাসল। বিল্লাল দীর্ঘশ্বাস ফেলল। এই দুজন থামবার নয়। বিয়ের দিন যে কি হবে সেটা ভেবেই ভয় হচ্ছে। বিনা নোটিশে শাড়ি পরে বের হবার ফরমান দিয়েছে অভ্র। আজকে নাকি তাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট। শুনে অন্ডিলা খেপে গেল। অভ্র হাসি মুখে বলল, বাবু সারপ্রাইজ। মায়ের সামনে অভ্রের মাথা ফাটাতে পারল না অন্ডিলা। সাবেরা বেশ প্রসন্ন জামাইয়ের ওপর। বিয়েতে কোনো জামাই এতটা ভাবে? শপিং, ডেকোরেশন সবকিছুতেই অভ্র বেশ সোচ্চার হয়ে কাজ করছে। দগ্ধময় দুপুরে কাতান শাড়ি পরে বের হতে হলো অন্ডিলাকে। শাড়ির ভার বোধ হয় 10 কেজি হবে। উপরে পিচ কলানো গরম, স্তব্ধ প্রকৃতি ঝলসে যাচ্ছে তাপে। মেকআপ খোপা সব মিলিয়ে যেন অন্ডিলার হাল বেহাল। অভ্র বাইকে অপেক্ষা করছে অন্ডিলার জন্য। ভারী শাড়ি নিয়ে কোনো মতে বের হলো অন্ডিলা। ঘামে ঘাড় ভিজে গেছে। অভ্রের মজা লাগছে, খুব এতদিনের বদলা একদিনেই নিমেষে। শহরে ছাড়িয়ে নিরিবিলি একটা রেস্টুরেন্টে গেল তারা। বিশাল বড় একটি জায়গায় একতলা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশে বিশাল সবুজে ঘেরা জায়গা। সুউচ্চ গাছের ছাউনির পাশে স্বচ্ছ পানির স্রোত। তার মাঝে খিলে আছে অসংখ্য পদ্ম। এখানে ফটোশ্যুট হবে। অভ্র শ্যুট পরে এসেছে। কালো শ্যুটে 90 কেজি ওজনের সুঠাম দেহী সৌম্য পুরুষকে খুবই চমৎকার দেখাচ্ছে। সেই সাথে লাল কাতানে অন্ডিলা। ফটোগ্রাফার ছবি তুলছে আর প্রশংসা করছে। এর মাঝে ইচ্ছাকৃতভাবে অন্ডিলার সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলল অভ্র। তথাকথিত রোমান্টিক ছবি তুলতে যখন কোমর চেপে ধরল সে, অন্ডিলা কটমটিয়ে তাকালো। অভ্র নির্লজ্জ হেসে বলল, একটু হাসো বাবু, শাশুড়ি মা কিন্তু বলেছেন ভালো না হলে আবার ছবি তোলাবেন। বাধ্য হয়ে এসে ছবি তুলল অন্ডিলা। ফটো সেশন হেসে অন্ডিলার অবস্থা একেবারে নাজেহাল। পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঘামে মেকআপ গলে পড়ছে। ফটোগ্রাফারকে খাইয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিল অভ্র। অন্ডিলা রেস্টুরেন্টের ভেতর উঁচু জুতো খুলে গা এলিয়ে বসল। তার নাজেহাল অবস্থা দেখে খুব মজা লাগলো অভ্রের। এসে বলল, তুই বয়, আমি অর্ডার করে আসি। অন্ডিলা উত্তর দিল না। রাগে সে বাকশক্তি হারিয়েছে। এখন শুধু একটু শান্তির নিঃশ্বাস নেবে সে। অভ্র চলে গেলে গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল সে। তখন একটি ভারী স্বর কানে এলো। ঐন্দ্রিলা। স্বরটি শুনতেই বিশাল ধাক্কা লাগলো হৃদয়। তড়িৎ গতিতে পাশে ফিরল অন্ডিলা। তার সম্মুখে গৌরবর্ণের সাদা শার্ট পরা যে সুপুরুষটি দাঁড়িয়ে আছে তাকে চিনতে সময় নিল অন্ডিলার হৃদয়। হুট করে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, সৌরভ। সৌরভ নামক পুরুষটি মিহি হাসল। সে অমায়িক শান্ত হাসি। ধক করে উঠল চিত্তস্থল। 5 বছর পুরনো স্মৃতিগুলো ক্যামেরার রিলের মতো মস্তিষ্কের সেলুলয়েড পর্দায় ফুটে উঠল। ম্লান ঝাপসা হৃদয়টা আবার স্পন্দিত হলো জীবনের প্রথম ভালোবাসার জন্য। প্রথম ভালোবাসা যতই পুরনো হোক না কেন,
তার স্মৃতিগুলো হৃদয়ের প্রকাশে থেকেই যায়। 5 বছরও সেই অনুভূতিগুলো ক্ষয়ে যায় না। অন্ডিলার গলায় দলা পাকালো, কিছু বলতে পারল না। সৌরভ নিজ থেকেই শুধালো, কেমন আছো? উত্তর এবারও এলো না, শুধু মৌনতা। অন্ডিলার মনে হলো পালিয়ে যেতে পারলেই বোধহয় শান্তি। শুষ্ক ঠোঁটটা জিহ্বা দিয়ে ভেজালো। তন্মধ্যে চলে এলো অভ্র। সৌরভকে দেখেই তার মুখখানা শক্ত হয়ে গেল। অভ্রকে চিনতে পারল সৌরভ, হেসে শুধালো, কেমন আছিস তুই? ভালো, তুই? খুব ছোট উত্তর, নির্লিপ্ততা কণ্ঠে। সৌরভ হাসল। ভালো। তোরা একসাথে নাকি? প্রশ্নটার মাধ্যমে সত্যতা জানার প্রয়াস। অন্ডিলা এখনো মৌন। সৌরভের দিকে তাকাতে পারছে না, শরীর কাঁপছে, হৃদয়টা কোন্দল করছে সে প্রথম ভালোবাসাকে দেখে। অভ্র এক নজর অন্ডিলার রক্ত শূন্য মুখখানা দেখে বলল, হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের বিয়ে। এসেছি ফটোশ্যুটের জন্য। কথাটা শুনতেই সৌরভের মুখের হাসি গায়েব। এদিকে অন্ডিলার শরীরে যেন ঝাঁকুনি লাগলো। অভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, আসিস কিন্তু, বিয়েতে দাওয়াত রইল। তখন কেউ সৌরভকে পেছন থেকে ডাকলো, যেতে হবে এখন। অন্ডিলা এখন নতমস্তক। সৌরভ অন্ডিলার উদ্দেশ্যে বলল, আসি। সৌরভ চলে গেল, কিন্তু অন্ডিলা স্বাভাবিক হলো না। সারাটা সময় চুপ করে রইল। এতটা সময়ের বাবু বাবু খেলা এখন স্তব্ধ। অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে অন্ডিলাকে। কিছু খেলো না সে। খাবার নেড়েচেড়ে বলল, আমি বাসায় যাব, ভালো লাগছে না। মনের অসুখে শরীর কি ভালো লাগে? অভ্রের মুখশ্রীর ধার বাড়ল। বিল চুকিয়ে খাবারগুলো পার্সেল নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, টেনে ধরলো অন্ডিলার হাত। সাথে সাথে এক ঝটকায় অন্ডিলা তা ছাড়িয়ে দিল। তার চোখ জোড়া লাল হয়ে আছে, মুখখানা শক্ত। কারণ বুঝতে বাকি রইল না। অভ্র ভৎসনা করে বলল, 5 বছর পুরনো প্রেমের সাথে দেখা হয় কি মুড সুইং হলো? কথাটা আতে লাগলো ভীষণভাবে। শান্ত অন্ডিলা ক্ষিপ্র হয়ে উঠল। অন্তঃস্থলে চাপা ঝড় তাণ্ডবের রূপ নিল। ক্ষোভে ফেটে পড়ল, তুই কি বুঝবি ভালোবাসার? তোর কাছে সবই তো ফাজলামি। আমার এসব বাল বোঝা লাগবে না। তো একটা জিনিস বুঝে রাখ, বিয়েটা তোর আমার সাথে হচ্ছে। অভ্রের এমন আচরণে ভেতর থেকে আরো গুড়িয়ে গেল অন্ডিলা। 5 বছর পুরনো বিষাদ ক্ষোভে ঝাঁঝরা হলো হৃদয়। সজোরে ধাক্কা দিল সে অভ্রকে। তারপর অতর্কিত তার গালের সজোরে চর বসিয়ে বলল, আমি তোকে ঘৃণা করি অভ্র, সারা জীবন করব। শুধু তোর জন্য আমার ভালোবাসা আমার হলো না। ঘৃণা করি তোকে। যা কখনো শুরু হয়নি, সেটার জন্য এত কান্নার কি আছে? আমার ভালোবাসার পূর্ণতা কার জন্য পাইনি অভ্র? প্রতিটা গল্পের একটা ভিলেন থাকে। আমার গল্পের ভিলেনটা হলো তুই, শুধু তুই। অভ্র স্তব্ধ তাকিয়ে রইল। শ্যাম মুখখানা রাগে রক্তিম হয়ে আছে তার। অনিলার চোখ জোড়া ঝাপসা। রাগে ক্রোধ বিষাদে অন্ধপ্রায় হয়ে গেল যেন সে। ভেতরে কেউ যেন বারবার আক্রমণ করছে বিষাক্ত ছোড়া দিয়ে। অভ্রের চেহারা দেখতেও ঘৃণা করছে। দাঁড়ালো না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। পা টান টান করছে। হিলের প্রভাবে ফুলে গেছে তা, কিন্তু অন্ডিলা অনুভূতহীন। তার বোধশক্তিগুলো যেন জড়ো হয়ে আছে। অন্তর্জালায় দগ্ধ হৃদয়ে কিছুই অনুভূতি হচ্ছে না। অভ্র তাকিয়ে রইল অন্ডিলার যাবার পানে। রাগে দপদপ করছে কপালের শিরা। হাতের শিরাগুলোও ফুলে উঠেছে। ফলে আক্রোশে অন্ধ হয়ে সজোরে ঘুষি মারল দেওয়ালে। চিরে গেল হাতের চামড়া। সামান্য রক্ত গড়ালো, কিন্তু রাগ থমল না। পশ্চিম আকাশ কালো হয়ে এসেছে। গোমট মেঘের পোলায় ঘর্ষণে কেঁপে উঠল ধরণী। অভ্র ফোন বের করে বিল্লালকে ফোন করলো। বিল্লাল মাত্র দুপুরে খাবারকে শুতে যাচ্ছিল। অভ্রের ফোনে লাফিয়ে উঠল। ধরতে না ধরতে সিংহের গর্জনের মতো ঠেকল অভ্রের স্বর, এক্ষুনি বাইপাসে আয় বলে ফোন কেটে দিল অভ্র। বিল্লাল বোকার মতো চেয়ে রইল মোবাইলের দিকে। সালাম সাহেবের বাসায় মেহমানের আগমন ঘটতে আরম্ভ করেছে। ছোট বোন হ্যাপি তার পরিবার সহ উপস্থিত হয়েছে দুপুরবেলা। সাবেরা তার জন্য ঘর পরিষ্কার করে দিল। হ্যাপি এসেই শুধালো, ভাবি আমাদের অন্ডিলা কোথায় গো? জামাইয়ের সাথে বাহিরে গেছে। সে কি বিয়ের আগে এত মেলামেশা? হ্যাপির স্বভাবটা একটু সংকীর্ণ মনা। একটু খুঁচিয়ে কথা না বলে তার হয় না। সাবেরার অভ্যাস হয়ে গেছে ননদের এমন স্বভাবের, তাই হেসে বলল, অচেনা তো না তারা। হ্যাপি একসাথে বড় হয়েছে, এক স্কুল এক কলেজ, পাশাপাশি থেকেছে সারা জীবন। তাই আমার চিন্তা নেই। আর যে পুরুষের সাথে সারাটা জীবন কাটাবে তার সাথে একটু ঘোরাঘুরি করলে নিশ্চয়ই পাপ হবে না। হ্যাপির মুখটা কালো হয়ে গেল। টিটকারি দিয়ে বলল, তোমার তো ভাগ্য ভালো গো, বাড়ির পাশে ছেলে পেয়ে গেছো। অন্দ্রিলার যা রাগ, আমি তো চিন্তায় ছিলাম আদৌ আমার ভাতিজির বিয়ে হবে কিনা। বাড়ির পাশে শ্বশুর বাড়ি যেহেতু, তারা নিশ্চয় জানে অন্দ্রিলার স্বভাব। হ্যাঁ গো জানে। তুমি ঘরে যে বিশ্রাম করো।
সাবেরার ননদের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তো হ্যাপি তো নাসরবান্দা, তাই ফট করে শুধালো, নীলাদ্রি কই ভাবি, দেখি না যে। আমি ওকে ত্যায্য পুত্র করেছি। নির্লিপ্ত স্বরে উত্তর দিলেন সালাম সাহেব। হ্যাপি হতবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, কে কও ভাইজান, আসলে? হ্যাঁ, এখন তুই একটা কথা এখনই বিবিসি চ্যানেলের মতো সবাইকে জানিয়ে দে। আজকের ব্রেকিং নিউজ হলো সালাম মজুমদার তার বড় ছেলে নীলাদ্রি মজুমদারকে ত্যায্য করেছে। ফোনে রিচার্জ করা আছে নাকি বাদশাকে বলবো? হ্যাপির স্বভাব সম্পর্কে সালাম সাহেবের অজানা নয়। সে সারাক্ষণ শকুনের মতো সবকিছু খুঁটিয়ে দেখবে, তারপর তা নিয়ে সমালোচনা আলোচনা করে হট টপিক বানাবে। চগলখুড়িটা যেন রক্তের সাথে মিশে আছে। সালাম সাহেবের কথা শুনে হ্যাপির মুখ কালো হয়ে গেল, মুখ বাঁকিয়ে বলল, ভাতিজির খোঁজ নিলেও দেখি দোষ ভাবি। নিতে বলেছে কে তোকে? তুই বিয়ে খেতে এসেছিস, বিয়ে খা না, এত পেঁচাল পাচ্ছিস কেন? ভাবি, ভাইজান আমাকে অপমান করছে। সাবেরার মেজাজ খারাপ হলো। এই ভাই বোনের কোন্দলে সে যেন রেফারি বলে রাগেশ্বরে বলল, তোমাদের ঝগড়া করতে হবে আমার ঘরে বাড়িয়ে যে করো, এখানে নয়। হ্যাপি, তোমার ভাই জন্মগত খ্যাপাটে, তাই তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, তারপর আসো, খেয়ে নেবে। হ্যাপি আর কথা বাড়ালো না। সাবেরা সালাম সাহেবের কাছে এসে বিরক্ত গলায় বলল, ছেলের সাথে ঝগড়া করেছো, এখন কি বোনের সাথেও করবে নাকি? শোনো সাবেরা, আমি কারোর সাথে ঝগড়া করিনি, আমি উচিত কথা বলেছি। আর তোমার আহাম্মক পুত্র আমার ঝগড়ার যোগ্যও না। ঠিক তখনই কলিং বেল বাজলো। সাবেরা বিরক্ত মুখে দরজা খুলতে গেল। দরজা খুলতেই দেখলো একটা যুবক দাঁড়িয়ে আছে। উস্কো খুস্কো চুল, পরনে একটি হাফাতা টি শার্ট আর হাফ প্যান্ট। জামা এতই ময়লা যে রঙ্গ বেরঙ্গ হয়ে গেছে। মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি, চোখে কালো চশমা, কাঁধে বিশাল একটা বস্তা ব্যাগ। সাবেরা অবাক নয়নে শুধালো, কাকে চাই? যুবক চশমা খুলে বলল, মা, তুমি আমাকে চিনছো না? নীলাদ্রি। নিজের উঁচু লম্বা গৌরবর্ণের সৌম্য পুরুষের ন্যায় দেখতে ছেলেকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিশ্বের চরম শিখরে পৌঁছে গেল সাবেরা। গায়ের রঙ পুড়তে পুড়তে টামাটে হয়ে গেছে। মুখে দাড়ির জঙ্গলে মুখের অর্ধেক অংশ ঢাকা পড়েছে। উপরে মোটা সানগ্লাস, আর কি পোশাকের ধরন! টি শার্টের ফুটো নজরে পড়ছে। সাবেরা ছেলের মুখে হাত দিয়ে বলল, তোর কি অবস্থা বাপ? তখনই সালাম সাহেব বেরিয়ে এলেন। সাবেরাকে বললেন, সাবেরা, ভিক্ষুকটাকে 5 টাকা দিয়ে দাও। ছি ছি, কি বলছো? আমাদের ছেলেকে ভিক্ষুক বলছো কেন? আমার কোনো ছেলে নেই, গত 3 দিন আগে মধ্যাহ্নে আমি ত্যায্য করেছি। নীলাদ্রি চোখ কুচকে তাকালো, কড়া স্বরে বলল, আমি আপনার বাসায় আসিনি মিস্টার সালাম মজুমদার, এটা আমার দাদার বাড়ি। আপনি আমায় ত্যায্য করেছেন মুখে মুখে, খাতা কলমে তো আর করেননি, তাই এখানে আমি আসতেই পারি। মা, আমাকে 1 বালতি গরম পানি দিবে? আমি গোসল করব। গত 7 দিন আমি গোসল করিনি। যেহেতু এখন আমি পাহাড়ে নেই, তাই পাহাড়ের জীবন থেকে কয়েকদিনের ব্রেক নিচ্ছি বলতে পারো। বলে নিজের ঘরের দিকে যেতে গেলে সালাম সাহেব বলে উঠলেন, সাবেরা, গাধাকে বলে দাও তার ঘর এখন তার ঘর নেই। কথা অনুযায়ী 3 দিন যাবত সেটা আমার পার্সোনাল স্পেস। সালাম সাহেব কি আমার রুম দখল করেছে মা? কথাটা শোনা মাত্র নীলাদ্রির চোখ মুখ কুচকে এলো। মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি ছাদের রুমটায় থাকতে পারো বাবা। না মা, এই বাড়িতেই আমি থাকবো না। তাহলে কোথায় থাকবে তুমি? সময় হলেই জানতে পারবে। এখন আমি গেস্ট বাথরুমে যাচ্ছি। আশা করি সেটা অন্তত সালাম সাহেবের পার্সোনাল স্পেস না। বলেই হনহন করে বাথরুমে ঢুকে পড়ল। সাবেরা রাগী স্বরে বলল, এটা কি হলো? তোমার ছেলের শাস্তি। গাধার বাপ আমি। গাধা পিড়িয়ে যদি মানুষ না মানে আমার নাম সালাম নয়। স্বামীর দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন সাবেরা। ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। এই বাপ ছেলের ঝামেলায় তিনি পড়তেও চান না। পিচের রাস্তার উপর ঝড়ের বেগে চলছে অভ্রের মোটরসাইকেল। হৃদয়ের সব রাগ উগড়ে দিচ্ছে যেন এক্সেলেটরের উপর। বিল্লাল এবং তরুণের বাইক ঠিক তার পেছনে, তবুও বেগের সাথে পেরে উঠছে না। অভ্রের মোটরসাইকেলের বেগ আরও বাড়ালো। অন্ডিলার আঘাত তাকে বিভৎস করে দিয়েছে যেন। মস্তিষ্কে ছেপে গেছে সে অশ্রুসিক্ত নয়ন। এই অশ্রু তার জন্য নয়, এই অশ্রু অন্যের জন্য, যা মোটেই মানতে পারছে না অভ্র। হঠাৎ রং সাইড থেকে একটা বাইক তীব্র বেগে আসতে দেখে সম্বিত ফিরল। সাথে সাথে ব্রেক চাপলো অভ্র, কিন্তু তাতে লাভ হলো না, সংঘর্ষ হলো। ফলে ছিটকে গেল অভ্রের বাইক। পিচের রাস্তায় স্লাইড করতে চলে গেল বেশ দূর। বিল্লাল এবং তরুণ পেছনেই ছিল। তারা ছুটে এলো। ভাগ্যক্রমে শুধু হাঁটুতে আর কোনোইয়ে সামান্য ব্যথা পেল সে। লোক জড়ো হলো মুহূর্তের মধ্যে। অপর বাইকের ছেলেটি ব্রেক কষল। একেই মাথায় আগুন জ্বলছে অভ্রের।
ফলে রাগ কিছুতেই দমাতে পারল না, গালে দিয়ে বসলো অপর চালককে। সেই বাইকে দুজন যাত্রী, যদিও তাদের দোষ, কিন্তু তারা মোটেই সেটা মানতে চাইল না। তাদের ভাষ্য দুর্ঘটনা অভ্যের জন্য হয়েছে। এক দু কথায় বেশ ঝগড়া বাঁধল। একটা সময় উত্তেজিত হলো পরিবেশ, ফলে রাগের বশে কলার চেপে ধরে এক ছেলেকে নামালো অভ্র বাইক থেকে, এলোপাথারি ঘুষি দিল। অবস্থা খারাপ দেখে বিল্লাল থামলো অভ্রকে, কোমর ধরে তাকে টেনে আনলো, ঝামটে দিয়ে বলল, পাগল হচ্ছিস তুই? রাস্তায় মারামারি করিস না। আমি কি শুরু করেছি নাকি? চেঁচিয়ে উত্তর দিল অভ্র, তার গা কাঁপছে রাগে। বিল্লাল তাকে ধমকে বলল, চুপ কর, আর একটা কথা বলবি না। ধমক কাজে দিল। আহত সিংহের মতো ফুসলেও থামল সে। বিল্লাল অপর পক্ষের কাছে অভ্রের হয়ে ক্ষমা চাইল। তরুণকে দিয়ে অভ্রের মোটরসাইকেল গ্যারেজে পাঠালো। তার অভ্রকে নিজের মোটরসাইকেলের দোকানে নিয়ে এলো। দোকানে এসে অভ্র বলল, মাথা গরম আছে, মাথা ঠান্ডা পানি ঢাল। তোর কিছুদিন আগে জ্বর হয়েছে, যা করতে বলছি কর। অভ্রের চোখে অগ্নিশিখা জ্বলছে যেন, ফলে বিল্লাল কথা বাড়ালো না। অভ্রের মাথায় ঢাললো একেবারে বরফ ঠান্ডা পানি। অম্বরের জলধারের রাজা ধরণীর বুকে পদার্পণের চিন্তায় মশগুল। ক্ষণে ক্ষণে সেই বার্তা জানান দিচ্ছে প্রকৃতিতে। বাতাসের স্পর্শ সে আগমনের বার্তা। ধুলো উঠছে তীব্র বেগে। কিছু সময় সমীরণের তাণ্ডব চলার পর ঝমঝম করে নামলো বাড়িধারা। শীতল হলো পৃথিবীর বুক। কালো পিছে জলকেলি করতে লাগলো সেই স্নিগ্ধ জলধারা। সব শান্ত হলেও শান্ত হলো না অন্ডিলার হৃদয়ের ঝড়। বৃষ্টিতে কাক ভেজা হয়ে ঘরে ফিরল অন্ডিলা। সাবেরা তাকে দেখে হাজারো প্রশ্ন করল, কিন্তু অন্ডিলা উত্তর দিল না। সোজা নিজের ঘরে চলে গেল। তারপর সশব্দে ডোর দিল। কিছুক্ষণ পরই তীব্র ভাঙ্গনের শব্দে কেঁপে উঠল ঘর। ঝংকার তুলল ঘরের প্রতিটি কাজ। সালাম সাহেব কেঁপে উঠলেন, ছুটে গেলেন নিজের মেয়ের ঘরের সামনে। ধাক্কালেন কয়েকবার, কিন্তু তাণ্ডব থামল না। সাবেরা উঠে নিজের ভাঙ্গন তহবিলের বাক্সে 2000 টাকা জমা করলেন। ঘর মেয়ে কাজ ছড়িয়ে ছিটিয়ে আছে। সুন্দর শোপিসগুলো অবহেলায় গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। ফুলদানির অস্তিত্ব নেই। আধ ঘন্টা আগে সাজানো ঘরটা এখন ধ্বংসলীলার স্তূপ। সেই স্তূপে বসে আছে অন্ডিলা। তার চোখ জোড়া শুষ্ক। অতীতের স্মৃতিগুলো জীবন্ত। এমনই একটি বৃষ্টিমুখর দিনে ধীর পায়ে কিশোরী সত্তায় নিজের রাজত্ব জমিয়েছিল সৌরভ। সৌরভ অন্ডিলার প্রথম প্রেম। প্রথম না পাওয়ার রক্তিম অনুভূতি, যার গল্পটা সূচনা হবার আগে নিষ্ঠুর হস্তে তা মাটি চাপা দিয়েছিল অভ্র। অন্ডিলার এখনও মনে আছে যেদিন সৌরভের সাথে প্রথম দেখা হয়েছিল। অন্ডিলা তখন স্কুল পেরিয়ে কলেজের সিঁড়িতে পদার্পণ করেছে। কিশোরী সত্তার আবেগময়ী সময়। হুট করে স্কুল নামক গণ্ডি থেকে এক টুকরো পাকা আকাশ পেয়ে যাবার গল্প যেন। আগের মতো নিয়মের বালাই নেই। হুট করে মনে হলো মনের আকাশে বিস্তর পরিবর্তন। সেই পরিবর্তনের মাঝে মন বাগিচায় সদ্য পরিস্ফুটিত হলো একটু নতুন আবেগ, অনুভূতি, যে অনুভূতির নাম প্রেম। বান্ধবীদের আড্ডা স্থলেও যেন এই অনুভূতি নিয়ে বিস্তর আলোচনা। অন্ডিলা ভেবে পায় না এই আবেগের রহস্য কি। সদ্য প্রেমে হাবুডুবু বান্ধবী যখন তার প্রেমিককে নিয়ে বাড়িয়ে চাড়িয়ে বলে, অন্ডিলা মুখ পাকায়। ছেলে বলতেই তো এক অভ্রকেই দেখেছে, যে তার চুল টেনেছে, তার পুতুল ভেঙেছে, তার জীবনে হুট করেই নাক বাড়িয়ে ঢুকিয়ে পড়েছে। পাড়ায় মারপিট করবে, সবার হুকুম ফেলাবে। আর অন্ডিলার সাথে যেন আলাদাই শত্রুরা। তাকে এক বিন্দু শান্তি দিতে নারাজ। ক্রিকেট খেলে জানালার কাঁচ ভেঙে দেয় তো কখনো ইচ্ছাকৃত অন্ডিলার জন্মদিনের কেকে কেঁচো ছেড়ে দেওয়া। অন্ডিলার মনে আছে একবার অভ্রের শখ হলো ইঁদুর পালার। একসাথে 10টা ইঁদুর পালল। তারপর সুযোগ বুঝে অন্ডিলার ঘরে ছেড়ে দিল। সেই ইঁদুর অন্ডিলার সব বইগুলো কুচি কুচি করে কেটে ফানা ফানা করে দিল। এমন ছেলের প্রেমে কি করে পড়বে অন্ডিলা? বরং দেখলেই রাগে গা রিরি করে। তাদের কথার মাঝে ঝগড়া হবে না এমন কি হয়? শুধু একজন আরেকজনের মাথা ফাটানোর দেরি। অভ্রের হাসি দেখলে অন্ডিলার ইচ্ছে করে ইট ছুঁড়ে মারতে। ফলে অন্ডিলা ধরেই নিয়েছে ছেলে মানে অসভ্য, অভদ্র, লাফাঙ্গা। অন্ডিলার এই চিন্তাধারা মিথ্যে করে দিল একটি ছেলে। শান্ত সমীরণের মিষ্টি দোলার মতো আগমন যেন। তীব্র বর্ষণের ধরনে তোলপাড়। বাস স্ট্যান্ডের এক কোনায় দাঁড়িয়েছিল অন্ডিলা। অপেক্ষা একটি রিকশার। সময়টার 5টি দিনের মতো নয়। মাসিকের বিশ্রী ব্যথায় মুখখানা তার নীল হয়ে গেছে। উপরন্ত ছাতাও নেই। ছাউনিতেও বৃষ্টির ধারার আক্রমণ থেকে মুক্তি নেই। বুকের সাথে কলেজ ব্যাগটির শক্ত হাতে ধরে দাঁড়িয়েছিল সে। বৈশাখের কালো মেদুরের অতর্কিত হামলায় সবাই যে যারা আশ্রয় নিতে ব্যস্ত। পিচের রাস্তায় শুধু বর্ষণের জলকেলি। অন্ডিলার অস্থির চোখ শুধু একটা রিকশার অপেক্ষায় ছিল। এর মাঝে একটি পুরুষালী স্বর কানে এলো, তুমি কি অসুস্থ? অন্ডিলা মাথা তুলে তাকালো। ক্লাসের সবচেয়ে শান্তশিষ্ট জ্ঞানী ছেলে সৌরভ।
1 বছর যাবৎ একই ক্লাসে পড়ার পরও তার সাথে খুব একটা বন্ধুত্ব নেই তার। অন্ডিলা রীতিমতো ঘামছে অসহনীয় ব্যথায়, মুখখানা রক্তশূন্য লাগছে, তবুও মাথা নেড়ে বলল না। সৌরভ চোখ ছোট ছোট করে তাকালো অন্ডিলার দিকে। অন্ডিলা আরও জড়সড় হয়ে গেল। ছাউনির একেবারে কোনায় দাঁড়ানোতে অন্ডিলার গায়ের একপাশ ভিজে গিয়েছে। ছেলেটি নিপুণ চোখে লক্ষ্য করলো, কিছু বলল না। হুট করেই ছুটে বের হলো বৃষ্টি মাথায় নিয়ে। মিনিট 20 বাদে একটি রিক্সা এবং 1 বোতল পানি নিয়ে ফিরল। পানিখানে এগিয়ে বলল, নাও রিকশায় উঠে পড়ো, আমার মনে হয় তোমার শরীর ভালো নেই। সৌরভের দিকে বোকার মতো চেয়ে রইল অন্ডিলা। ছেলেটি ভিজে একাকার অবস্থা। এই তুমুল বর্ষণ উপেক্ষা করে সে অন্ডিলার জন্য রিক্সা নিয়ে এসেছে। ব্যাপারটি ভীষণভাবে অবাক করলো অন্ডিলাকে। অন্ডিলা শুধু ছোট করে বলল, ধন্যবাদ। তারপর রিক্সায় উঠে পড়ল সে। নরম মনে সৌরভের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞতা বোধ হলো। কৃতজ্ঞতা বোধ হুট করে গ্লানিতে পরিবর্তিত হলো যখন দেখলো পরদিন ছেলেটি ক্লাসে আসেনি। 2 দিন পর জানা গেল বৃষ্টিতে ভেজার জন্য তার জ্বর এসেছে। এতদিনের ছেলেদের নিয়ে যে ধারণাগুলো ছিল, সৌরভের আচরণে সব যেন বদলে গেল। অগোচরেই কিশোরীর মস্তিষ্ক হৃদয়ে সৌরভের প্রভাব বিস্তার হলো। মুগ্ধ করল যুবক। শুধু মুখ চেনা ছেলেটি এখন তার কৌতূহলের কেন্দ্রবিন্দু। ছেলেটি খুব অদ্ভুত। তার কোনো বন্ধু নেই, দেখতে সুদর্শন সে নিঃসন্দেহে, কিন্তু দাম্ভিকতা নেই। নিজের জগতে সে মগ্ন। ক্লাসে আসবে, ক্লাস করবে, বাড়িতে চলে যাবে। খুব জনপ্রিয় নয় সে। যেখানে কলেজে উঠেই একজন নিজেকে হনু ভাবা শুরু করেছে। হয়তো হৈহুল্লোর কথা কাটাকাটি নিজেকে জাহির করার মাঝে ছেলেটি একেবারেই ছিল না। এমন ছেলেও হয় বুঝি। সৌরভ কখনোই কারোর সাথে মিশত না, তবে তার ব্যক্তিত্বের প্রকাশ পেল প্রথম বর্ষের ইয়ার ফাইনালে। ছেলেটি কলেজে টপ করলো। স্যাররা প্রশংসায় পঞ্চমুখ। অন্ডিলা চেষ্টা করলো তার সাথে সখ্যতা করার, উপায় পেতে ভুগতে হলো না। সেদিনের পর একটু আধটু তো কথা হতোই। সেই একটু আধটুকে বন্ধুত্বের সিঁড়িতে পৌঁছে দিল প্রি টেস্ট পরীক্ষা। একদিন হুট করে কেমিস্ট্রি বই নিয়ে সৌরভের সামনে হাজির অন্ডিলা। তখন কলেজ মাত্র ছুটি হয়েছে। সৌরভ বাসায় যাচ্ছিল। অন্ডিলা পেছন থেকে ডাকলো, এই জ্ঞানী ছেলে। সৌরভ অবাক চোখে পেছনে তাকালো। অন্ডিলা এগিয়ে আসলো তার কাছে, চোখে চোখ রেখে বলল, আমাকে জৈব রসায়নটা বুঝিয়ে দিতে পারবে? আমি? ক্লাসে তো জ্ঞানীর তকমা অন্য কেউ পায়নি, পেয়েছো তুমি। শুনেছি গত পরীক্ষায় 95 পেয়েছিলে, তাই তোমাকে ছাড়া আর কারোর থেকে সাহায্য নিতে ইচ্ছে করছে না। আমি পারবো না। সৌরভ অকপটে মানা করা সহ্য হলো না অন্ডিলার। এগিয়ে এসে পাটা উঁচু করে ঠিক মুখোমুখি হয়ে বলল, তুমি তো খুব হিংসুটে দেখছি। জ্ঞানী ছেলেরা বুঝি হিংসুটেও হয়? সৌরভ বিব্রত হলো। অন্ডিলা সরে যেয়ে বলল, থাক থাক, আমরা না হয় তোমার মতো ভালো ছাত্রী নই, কিন্তু এতটা হিংসুটে নই। কি হবে একটু পড়ালে? আমি কি তোমার নম্বর নিয়ে নিব? সৌরভ মাথা চুলকে বলল, তুমি আমার কাছে পড়বে? আমার সাথে মিশতে তোমার আপত্তি নেই? সৌরভ বিদ্রুপের হাসি টেনে বলল, শুনেছি বন্ধুত্ব সব সময় সমান সমানে হয়। আমি তো তোমাদের মতো নই। সেদিন সৌরভের কথা না বুঝলেও পরে ঠিক বুঝেছিল অন্ডিলা। সৌরভের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না। তার মা একটি দোকানে দর্জির কাজ করত, সেজন্য হীনমন্যতায় ভুগত সে। কখনো কারোর সাথে মিশত না সে এই কারণেই। এমনকি কেউ নিজের বাসার ঠিকানাও জানত না। এর আগে 5 বার স্কুল পরিবর্তন করেছিল সে, শুধু বেতন দিতে পারত না বলে। কলেজ ওঠার পর পার্ট টাইম চাকরি শুরু করে সে, ফলে এখন আর বেতনের সমস্যা হয় না। অন্ডিলা কথাটি জানতে পারে যখন একটি ডিপার্টমেন্টাল দোকানে সৌরভকে সেলসম্যানের কাজ করতে দেখে। অন্ডিলার সৌরভের প্রতি সম্মান জাগে। ছেলেটিকে আগে শুধু ভালো লাগতো, ধীরে ধীরে সে ভালো লাগা গাঢ় হতে থাকে। যেদিন সৌরভ তার কাছে ধরা পড়ে যায়, সৌরভ তার হাত ধরে বলে, তুমি প্লিজ কাউকে বলো না। কেন? তুমি তো চুরি করছো না, তাহলে লজ্জা কিসের? তুমি বুঝবে না হয়তো, কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু তোমাকে দেখে একটু হীন বোধ হচ্ছে না, বরং তোমার চোখে আমার সম্মান বেড়ে গেল। এবার আমাকে পড়াবে তো? সেদিনের পর থেকে সৌরভের সাথে সম্পর্কটা যেন বন্ধুত্বের সিঁড়িতে পদার্পণ করত। যদিও সে বন্ধুত্ব সকলের সম্মুখে নয়, আড়ালে আবডালে। সৌরভের ইতস্ততা দেখে অন্ডিলাও জোর করত না। সে কাউকে বলেনি এই বন্ধুত্বের খবর, এমনকি পিউকেও না। এই খবর জানত কেবল তার ডায়েরি, যেখানে সে লিখত আর মন প্রকাশের জমানো অনুভূতি। অন্ডিলার কিশোরী মনে সৌরভ অগোচরে নিজের রাজত্বেই গড়ল যেন। অন্ডিলা আবিষ্কার করলো ছেলেটি মারাত্মক সুন্দর করে হাসে। সেই হাসি বিশদ সমুদ্রের মতো, একবার ডুবে গেলে যেন তল পাওয়া ভার। একদিন ক্লাস শেষে কলম নিয়ে বসলো অন্ডিলা। ক্লাসে কেউ নেই, পিনপতন নীরবতা।
সে আর ডায়েরির পাতা। এই যে জ্ঞানী ছেলে, তোমাকে একটা কঠিন প্রশ্ন করব। কঠিন প্রশ্ন, পুরো 10 মার্কের। উত্তর না দিতে পারলে বুঝবো তুমি আসলে জ্ঞানী ছেলে না, একটা বোকা। আচ্ছা বলো তো, তুমি নামক মানুষটা আমার উপর কি জাদু করেছো? আমি একদম ভালো নেই, পাগল পাগল হয়ে গেছি। এই ভালো এই খারাপ বন্ধুদের আড্ডায় হুট করেই খেই হারিয়ে ফেলছি। পড়তে বসলেও আমার মস্তিষ্কে তোমার মুখখানা ভাসছে, বিনা নোটিশে কাঁদতে ইচ্ছে করে। আবার কোনো বিষণ্ণ সন্ধ্যায় তোমাকে দেখলেই আমার মন ভালো হয়ে যাচ্ছে। তোমাকে নিয়ে চিন্তা করাই যেন পৃথিবীর সব থেকে সুন্দর কাজ। এই জ্ঞানী ছেলে, বলো তো আমার কি হয়েছে? আমি কি তোমার প্রেমে পড়েছি? তুমি কি চুপি চুপি আমার হৃদয়কে মায়াবদ্ধ করেছো? উত্তরটা দিও, কিন্তু না দিলে কলেজময় জানিয়ে দিব তুমি একটা বোকা ছেলে। এটুকু লিখেই আটকে গেল অন্ডিলার কলম। হঠাৎ কেউ এক ঝটকায় ডায়েরিটা নিয়ে নিল। মাথা তুলতে অন্ডিলার কপালে পড়ল প্রগাঢ় ভাঁজ। অভ্র, দে আমার ডায়েরি। অভ্র কি দেয় সেটা? সে নির্লজ্জের মতো ডায়েরি পড়তে লাগলো। একটা সময় তার মুখখানা শক্ত হয়ে গেল। সে হাতটা একটু নামাতেই খপ করে ডায়েরিটা কেড়ে নিল অন্ডিলা। রেগে বলল, তুই কি ম্যানার্সও জানিস না? কারোর পার্সোনাল জিনিস এভাবে নিতে হয়? অভ্র পাত্তা দিল না অন্ডিলার প্রশ্নের। হাই বেঞ্চে বসতে বসতে ভৎসনার স্বরে বলল, বাবা ঐন্দ্রি, তুই তো কবি হয়ে গেছিস, তাই প্রেমপত্র কার জন্য? কারোর জন্য নয়। আমাকে বলবি না তুই? আমি না তোর ছোটবেলার বন্ধু? বলে ফিসেল হাসলো অভ্র। অন্ডিলা চোখ গরম করে বলল, বন্ধু না, তুই শত্রু, আমার জীবনের শত্রু তুই। বলেই ডায়েরিটা ব্যাগে পুরল সে। চলে যেতে নিলেই অভ্র বলল, তুই কি সৌরভকে লিখেছিলি চিঠিটা? অন্ডিলা থমকে গেল, উত্তর দিল না। অভ্রের সাথে সৌরভের ছিল শীতল যুদ্ধ। অভ্র ক্লাসের সে ছেলেটি ছিল যে পড়াশোনায় ডাব্বা হলেও তার দাপটে ক্লাসের প্রতিটি প্রাণ ছিল অন্ধ। এদিকে পড়াশোনায় ভালো করার সুবাদে সৌরভের জনপ্রিয়তা বাড়ছিল। অভ্র এবং সৌরভ ধীরে ধীরে প্রতিপক্ষের মতো হয়ে গেল। কেউ কাউকে সহ্য করতে পারে না যেন, কিন্তু তারা সামনাসামনি কখনো ঝগড়াও করে না। তবে একে অপরের চক্ষুশূল তা গোটা ক্লাস জানে। অন্ডিলা কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। সিঁড়ি থেকে নামতেই দেখা হলো সৌরভের সাথে। সৌরভ মিষ্টি হেসে বলল, আজ আমার সাথে এক জায়গায় যাবে? অন্ডিলার হৃদয়ে যেন দামা দামা বাজল। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। লেকের ধারে সারি সারি বেঞ্চি। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। অন্ডিলার কোলে একগুচ্ছ শুভ্র শিউলি। পাশে চুপ করে বসে আছে সৌরভ। সমীরণে উঠছে অন্ডিলার বেনি থেকে আলগা হওয়া চুল। নিস্তব্ধতা বহু সময় ধরে। কারোর ঠোঁটেই কোনো কথা নেই। অন্ডিলার মোবাইল বাজছে। বাসায় যেতে হবে। অন্ডিলা ফুলগুলো ব্যাগে ভরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই নিস্তব্ধতা চিরল গাঢ় স্বর, ঐন্দ্রিলা, আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি। ভালোবাসার নীল লাল অনুভূতি আমার মনেও ধরা দিয়েছে। চিন্তা করো, পড়াশোনা ছেড়ে এখন তোমাকে নিয়ে আমার চিন্তাগুলো বিস্তৃত হয়। ভীষণভাবে তুমি আমার অভ্যাস হয়ে গেছো ঐন্দ্রিলা। অনুভূতিগুলো এতটা প্রগাঢ় যে লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তুমি সময় নাও। জরুরি নয় যে তোমার অনুভূতিগুলো আমার মতো হবে, তবে লোভে মন চায় তুমিও যেন আমাকে ভালোবাসো। অনিলা স্তব্ধ তাকিয়ে রইল। চট পাকিয়ে গেল সব চিন্তা। বাবা ফোন দিচ্ছে, বাসায় যেতে হবে, ফলে উত্তরটা দেওয়া হলো না। অনিলা ঠিক করলো পরদিন কলেজে যেয়ে উত্তর দিবে। কিন্তু পরদিন নানি বাড়িতে যেতে হলো অন্ডিলাকে। নানা খুব অসুস্থ, না গেলেই নয়। এক সপ্তাহ পর কলেজে আসলো অন্ডিলা। একদম সকাল সকাল পৌঁছালো কলেজে। সকল ভিড়ের মাঝেও তার চোখ খুঁজলো জ্ঞানী ছেলেটিকে। অদ্ভুত ছেলেটি আসেনি। সারাদিন নিদারুণ অস্থিরতায় কাটলো অন্ডিলায়। সৌরভ এলো 3 দিন পর। তার মুখশ্রীর অবস্থা করুণ, ম্লান, শুষ্ক, মুখবিবর। সেই হাসিটা কোথাও যেন গায়েব। অনিলা তার সাথে কথা বলতে চাইলেও সে এড়িয়ে গেল। অনিলা অবাক হলো। ক্লাস শেষে তাকে টেনে আড়ালে নিয়ে গেল সে। ব্যগ্র কণ্ঠে শোধালো, কি হয়েছে তোমার? এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? সৌরভ উত্তর দিল না। তার মুখশ্রী কঠিন। সে চলে যেতে নিলে অনিলা বাধা দিল। তার আত্মসম্মানে লাগলো সৌরভের অবহেলা। অশ্রুসিক্ত নয়নের শুধালো, তুমি এমন করছো কেন সৌরভ? তুমি কি সত্যি বুঝছো না অন্দ্রিলা? অনিলার বিস্ময় কাটল না। সৌরভ মলিন স্বরে বলল, আমি তো তোমাকে বিশ্বাস করতাম অন্দ্রিলা। তুমি এমনটা কেন করলে? আমি কি করেছি? সৌরভ আহত স্বরে বলল, আমি কখনো ধনী বলে তোমাকে ভালোবাসি বলিনি। আমি তোমাকে ভালোবেসেছি কারণ তুমি আমাকে কখনো ছোট করোনি। তাই আমাকে অপছন্দ হলে বলে দিতে পারতে, কিন্তু কলেজে আমার নামে এতটা রটনা নাও রটাতে পারতে। সৌরভ অন্ডিলার হাত ছাড়িয়ে নিল। অন্ডিলার বিহব্বল নয়ন তখনও তাকেই দেখছে। ক্লাসে আসতেই পিউ বলল,
সৌরভ সত্যি তোকে প্রপোজ করেছে? বলিসনি তো। অবশেষে জানতে পারল কলেজময় বিশ্রী রটনা রটেছে। কে যেন সৌরভকে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতে দেখেছে। সেখান থেকে সৌরভের অবস্থা সম্পর্কে এতদিনের ধোঁয়াশা হুট করেই কেটে গেছে। উপরন্তু অন্ডিলার সাথে ঘনিষ্ঠত্ব নিয়েও নানা কথা রটেছে। সবার মুখে একটা কথা, সৌরভ বামন হয়ে চাঁদ ধরতে চাইছে, ফলে তাকে দেখলেই তারা কানাঘুষা করেছে। টিটকারি বিদ্যুপের বান ছুটছে। এই বান এতটা তিক্ত হলো যে একটা সময় অতিষ্ঠ হয়ে গেল সৌরভ। টেস্ট পরীক্ষার ঠিক 1 মাস আগে সে কলেজ বদলে ফেলে, অনিলার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে কিশোরী মন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রথম প্রেমের এমন বিচ্ছেদ সে কখনোই মানতে পারে না, নিজের নির্দোষিতার প্রমাণও দিতে পারে না সে। বিষাদের নীল যন্ত্রণার ছোবলে চঞ্চল অন্ডিলা হুট করে শান্ত হয়ে গেল, যেন কথাবার্তা কমিয়ে দিল। পিউয়ের সাথেও তার সম্পর্কটা শীতল হয়ে গেল, শুধু ক্লাস করে আর বাসায় যায়, এই তার জীবনের রুটিন। জোর করে পড়াশোনায় ডুবতে চাইলেও ব্যর্থ হয় সে। রাতগুলো যন্ত্রণা বাড়ায়। হুট করে শান্ত ছেলেটা তার জীবন থেকে হারিয়ে গেছে, নিয়ে গেছে সকল সুখ। তীব্র তেজস্বী সূর্য। প্র্যাকটিক্যাল শেষে অলস পায়ে বাড়ি ফিরছিল অন্ডিলা, ঠিক তখনই কানে আসলো, আমাদের ভালো ছাত্র শুনেছি শহর ছেড়ে পালিয়েছে। এই শহরেই থাকবে না সে, মানতে হবে। অব্র, তুই আসলেই বস। ওই বই পোকাটা কে কি জব্দ না করলি, একেবারে পালিয়ে গেল। কথাটা কানে আসতেই অন্ডিলা থমকে গেল। অন্ডিলার মনে হলো কেউ উত্তপ্ত সীসা তার কানে ঢেলে দিয়েছে। কি নিদারুণ যন্ত্রণা! হৃদয় ভাঙ্গনের যন্ত্রণায় দগ্ধ সে। ফলে এই যন্ত্রণার সৃষ্টিকারী চক্রান্ত সম্মুখে আসায় আর শান্ত থাকতে পারল না। অন্ডিলা শক্ত হয়ে গেল। অব্রের হাসি মুখখানা দেখে হৃদয় দহন ক্ষোভ তীব্র হলো। ফাঁকা ক্লাসে তখন অভ্র এবং তার বন্ধুরা কি নির্লজ্জভাবে হাসছে। বিল্লাল হাসতে হাসতে বলল, ভালো মুখের আড়ালে কি চাপা বাজভাব। বিল্লাল কথাটা শেষ করতে পারল না, তার আগে হনহন করে ক্লাসে প্রবেশ করলো অন্ডিলা। তার রুদ্রমূর্তি দেখে সকলের হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। সবার মুখভাব খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হলেও অভ্র নির্বিকার। হাই বেঞ্চের উপর বসে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অন্ডিলা তার মুখোমুখি দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে শুধালো, সৌরভের নামে রটানো তুই ছড়িয়েছিস? তুই সবাইকে বলেছিস ও সেলসম্যানে জব করে? বিল্লাল ব্যগ্র স্বরে বলল, অন্ডিলা, তুমি ভুল বুঝছো। আমি তোমার সাথে কথা বলছি না বিল্লাল। বিল্লাল আর কথা বলার সাহস পেল না। অনিলার চোখে ক্রোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। সে অভ্রের মুখোমুখি হয়ে শ্রান্ত স্বরে বলল, তুই আসলে এতটা জঘন্য কাজ করেছিস? অভ্র শান্ত কণ্ঠে নির্লজ্জের মতো বলল, আমি রটনা ছড়াইনি, যা সত্য তা সত্য, এখানে লুকানোর কি আছে? এখন সে যদি সত্যির ভয়ে কলেজ ছেড়ে পালায়, আমার কি দোষ? অভ্রের কথাটাই হতভম্ব হয়ে গেল। এতটা দায়সারা ভাব সে কি করে দেখাচ্ছে? সত্য লুকানোর কিছু নেই, কিন্তু যদি কোনো সত্যের জন্য কারোর জীবনে অন্ধকার নেমে আসে, সেই সত্য থেকে মিথ্যের আড়ালে থাকাই কি শ্রেয় নয়? অনিলা উত্তেজিত স্বরে শুধালো, কিন্তু কেন? ও কি ক্ষতি করেছে তোর? সেই কৈফিয়ত আমি তোকে দিব না অঞ্জিলা। অভ্রের কণ্ঠ উত্তেজনাহীন, ধীর শীতল, তার দৃষ্টি কঠিন। অনিলার হুট করে মনে হলো এই জগতের সবচেয়ে জঘন্য কোনো পুরুষের সামনে সে দাঁড়িয়ে আছে। এতকাল অভ্রের অসভ্যতা, বিয়াদবি সবকিছু সহ্য করেছে অনিলা, খুব একটা গায়ে মাখায়নি। তাকে বিরক্ত লেগেছে, অপছন্দ করেছে, কিন্তু ঘৃণা করেনি। কারণ ঘৃণা এমন একটা বিষয় যে হুট করেই করা যায় না। অনেক গভীর তাৎপর্য আছে এই ঘৃণা নামক শব্দে। কাউকে ঘৃণা করার জন্য অনেক কারণ প্রয়োজন হয়, কিন্তু অন্ডিলা ভুল ছিল। তার সকল চিন্তাধারা মুহূর্তে ভুল হয়ে গেল। অভ্র খুব স্বাভাবিকভাবে বসে আছে, তার কিছু যায় আসে না। অথচ তার জন্য একটি ছেলের জীবনটা এলোমেলো হয়ে গেল। সামান্য অনুতাপ নেই ছেলের চোখে, কিন্তু অভ্র তো এমন ছিল না। একই সাথে বড় হবার দরুন এতটুকু তো জানে অন্ডিলা, কারো অর্থনৈতিক অবস্থা নিয়ে কখনোই মজা করে না। তাহলে বিল্লাল বা প্রশান্তদের সাথে এতটা ঘনিষ্ঠতা হতো না। হুট করেই স্মরণ হলো অন্ডিলার ডায়েরিটার কথা। মস্তিষ্কের কোষের মাঝে প্রবল রেশারেশি হলো। অবিশ্বাস্য স্বরে বলল, আমি ওকে পছন্দ করি বলেই কি তুই ওকে টার্গেট করেছিস? আমার সাথে তোর শত্রুতা আছে জানতাম, কিন্তু সেই শত্রুতার জন্য এতটা নিচে নামবি কল্পনাও করিনি। তোর একবার বিবেকে বাঁধলো না? তোর জন্য একটা ছেলেকে পরীক্ষার কিছুদিন আগে কলেজ বদলাতে হলো, আর এই শত্রুতা তোর আমার সাথে। ওকে কেন টার্গেট করলি? আমার ভাবতে গা গোলাচ্ছে, বমি পাচ্ছে। এতটা হীন মন মানসিকতা তোর? অনিলার চোখ ঝাপসা হয়ে গেল, ডুকরে কান্না পেল, হৃদয় দগ্ধ হচ্ছে ঘৃণায়। অভ্র এবার নড়ে চড়ে বসলো, মেঘমণ্ড স্বরে বলল, হ্যাঁ আমি এমনই, কিছু করার নাই। আমি ভালো সাজার নাটক করতে পারি না, আমার মনে যা বাইরেও তা। তোর এই সৌরভের মতো চাপাবাজি আমার দ্বারা হয় না। যদি তোর মনে হয় আমি হীন মানসিকতার, তবে তাই,
যা খুশি ভাবতে পারিস। এখন সিন ক্রিয়েট বন্ধ কর প্লিজ, ক্রিঞ্জ লাগতেছে একটা ছোট লোকের জন্য। কথাটা শেষ হবার আগেই লম্বাটে শ্যাম গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল অন্ডিলা। রুদ্রস্বরে বলল, ঘৃণা শব্দটা অনেক কঠিন মনে হতো, তোর জন্য জানলাম মনে অসীম ঘৃণা জন্মানোর জন্য একটা মুহূর্তেই যথেষ্ট। বলেই ক্লাসরুম ছাড়ল অন্ডিলা। আর কোনো কথা শোনার ইচ্ছে তার হলো না, অভ্রের মুখশ্রী দেখার ইচ্ছেও হলো না। সেদিন এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরেছিল অন্ডিলা। রাগ হলো, সে ঘরের জিনিসপত্র ভাঙে, কিন্তু সেদিন তেমন কিছু হয়নি, শুধু ঘরের দরজা বন্ধ রেখেছিল। দিন পার হলেও সেই দরজা খোলেনি। অবশেষে দরজা ভাঙান সালাম সাহেব। মেয়ে কেমন শান্ত অসাধ জড়পুতুলের মতো হয়েছিল, কোনো কথা বলেনি, কারণ শুধালে উত্তর দেয়নি অন্ডিলা। অব্রের ঘরের সাথে লাগোয়া জানালাটি বন্ধ করে দিল। 3 দিন পর বাবার কাছে আবদার করলো, আমি কলেজ যাব না, তাহলে পরীক্ষা? শুধু পরীক্ষাগুলোই দিতে যাব। সালাম সাহেব এবং সাবেরা মেয়েকে জোর করলেন না। মেয়ের পরীক্ষা খুব ভালো হলো না, একটা বছর কোথাও চান্স পেল না। অবশেষে 2য় বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। অতি ঘনিষ্ঠতার জন্য পিইউ 1 বছর বিরতি দিল। এত পরে কি হবে? সেদিনের ঐতিহাসিক ঝগড়ার পর থেকে অব্রকে একেবারে এড়িয়ে চলতে লাগলো। সময়ের সাথে সাথে ভালোবাসা মিয়ে গেল, অনুভূতি ম্লান হলো, সেই সাথে মিলান হলো ঘৃণা। তাই তো 5 বছর পর আবারও তার সাথে মুখোমুখি হলো। অব্র তার কলেজের সামনে মারামারি না করলে বোধহয় এমনটা হতো না। এড়িয়ে তো চলছিল অন্ডিলা। নিজের উপর তীব্র রাগ হলো অন্ডিলা। তার ঘৃণা এতটা ঠুনকো। বাহিরে দরজার সজোরে ধাক্কাচ্ছেন সালাম সাহেব। অন্ডিলা ক্লান্ত পায়ে এগিয়ে গেল, দরজা খুলল, খুব শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি বাবা। সালাম সাহেব মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের মুখখানা মলিন লাগছে, চোখ জোড়া ফুলে আছে। তিনি অন্ডিলার মাথায় হাত রেখে বলল, তোমার কি মন খারাপ মা? না বাবা, আমার মন খারাপ না। স্পষ্ট মিথ্যে কথা। এই মিথ্যে কথাটা বলতে বলতে অন্ডিলা অভ্যস্ত হয়ে গেছে। সালাম সাহেব মেয়ের মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে বললেন, মন খারাপ করবে না, আমি বাদশাকে বলে দিব, ও তোমার ঘরের ভাঙা জিনিসগুলো পরিষ্কার করে দেবে। আচ্ছা, মা কোথায় বাবা? খুব দরকারি কথা আছে। সাবেরা তার ভেজা কাপড়গুলো মেলছিল বারান্দায়। ধরনের বিষণ্ণতা কেটে মুঠো মুঠো রোদ হাসছে তার বুকে। বৃষ্টির জন্য যে কাপড়গুলো ভিজে গেছে, যেগুলো শুকাতে হবে। হ্যাপিদের খাওয়া শেষ। সে খাওয়ার সময় বারবার অন্ডিলার ঘরের দিকে তাকাচ্ছিল, ব্যঙ্গ করে বলছিল, ভাবি ভাতিজি আমার এখনো আগের মতো রাগী, দেখো শ্বশুর বাড়ির লোক ফিরিয়ে না দিয়ে যায়। সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও হবে। আমি কি মরে গেছি? আমার মেয়েকে বের করে দিবার আমি দেখব, আমি ওদের নাকে দড়ি দিয়ে ঘুরাবো। সালাম সাহেব বোনের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন। হ্যাপি অভিযোগের সুরে বলল, ভাইজান শুধু আমাকে ভুল বুঝেন, আমি তো ভাতিজির জন্য চিন্তা করি বলেই বলেছি। সাবেরা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, হ্যাপি তুমি চিন্তা করো না, তোমার ভাতিজি সে। তুমি যেহেতু সংসার করতে পেরেছো, সেও পারবে, আর না পারলে তো তোমাদের বংশের বদনাম হবে। হ্যাপির মুখখানা আবার চুপসে গেল। তার বর মাংসের বাটি এগিয়ে বলল, তুমি কথা বেশি বলো, খাও, খাইলে মাথা ঠান্ডা থাকবে। হ্যাপি ক্ষণিকের জন্য শান্ত হয়েছে, কিন্তু বড় ননদ শাহানা আসলে গল্প পাল্টে যাবে। সাবেরার চিন্তা হয়, অনিলা খুব অনুভূতিকাতর মেয়ে, মানুষকে অতি সহজে বিশ্বাস করার রোগ আছে তার। অতিরিক্ত বিশ্বাস করে হৃদয় ভেঙে গেলে কান্নাকাটি করে, রাগ দেখায় নির্জীব বস্তুর উপর। মেয়েটিকে নিয়ে তাই খুবই চিন্তা হয় সাবেরার। অভ্রকে তার মনে ধরেছে, সে চায় একটা এমন মানুষের হাতে মেয়েকে তুলে দিতে যার মাঝে কপটতা নেই। অভ্রের মাঝে অন্তত কপটতা লক্ষ্য হয়নি, তাই বিয়েটা হোক তিনি চান। তবে মেয়ের মনস্থিতি বুঝতে পারছেন না। না মেয়ের নিকটতম বান্ধবী, কথাটা ঠিক কতটা সত্য সাবেরার জানা নেই, কারণ অন্ডিলার বান্ধবী সে আদপি কখনো হতে পারেনি। মেয়ের প্রতি তার ভালোবাসা হয়তো পরিমাপ করা যাবে না, কিন্তু স্বভাবের দিক থেকে উভয়ই একই হওয়ার কথাও কোথাও একটি অভেদ্য দেওয়াল আছে। সাবেরা নিজ থেকে সেই দেওয়াল ভাঙতে কখনো আগ্রহী ছিলেন না। মেয়েও মায়ের মতো, তাই সেও দেওয়াল ভাঙেনি। তাই তাদের সম্পর্ক সর্বদা রুগ্ন। বিয়ে ঠিক হবার পর থেকেও সম্পর্কটা আগের মতো ম্লানই আছে। মাঝে যাও একটু স্বস্তি পেয়েছিলেন, আজ পাচ্ছেন না। সাবেরা হাতে কাপড় নিয়ে বেখেয়ালি চিন্তায় মগ্ন, যখন তখন অন্ডিলার চিকন গলা কানে আসে, মা বিয়েটা আমি করব না। সাবেরা ভুরু কুঞ্চিত করে মেয়ের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলেন, কারণ? আমি অভ্র পছন্দ করি না। এটা কি কারণ নয়? খুবই নগণ্য কারণ। কি এটা নগণ্য লাগছে? হ্যাঁ লাগছে। সাবেরার কথায় অন্ডিলা কঠিন মুখে তাকিয়ে আছে। সাবেরা তাকে অবলোকন করলেন, তারপর শান্ত স্বরে বললেন,
তুমি কি পছন্দ করো ইন্দিলা? মায়ের কথায় বিমূঢ় চাইল অন্ডিলা। কি উত্তর দেওয়া উচিত? হ্যাঁ, সে তো পছন্দ করত, কিন্তু অনুভূতিগুলো কি এতকাল সজীব আছে? তার থেকে বড় কথা, যাকে পছন্দ করে সে কি এখনো তাকে পছন্দ করে? অন্ডিলাকে চুপ করে থাকতে দেখে সাবেরা কঠিন স্বরে বলে, মেহমানরা আসতে শুরু করেছে অঞ্জিলা। আশা করি তুমি সেই ব্যাপারটা মাথায় রাখবে। তুমি যেমন চাচ্ছ সব তেমন হচ্ছে। কাননের মতো শাশুড়ি তুমি আতস কাচ দিয়ে খুঁজলেও পাবে না। অহেতুক জেদ করো না। বিয়েটা তো এত ছেলে খেলা নয়। আজ বললে কাল বললেন হ্যাঁ। আমি প্রথম থেকেই না করেছি। কিন্তু জুৎসই কারণ তো দেখাওনি। এখন আমার মাথা খেও না। ঘরের অবস্থা তো 12টা বাজিয়েছ। যাও আর 5টা শোপিস ভাঙো, ভালো লাগবে। তারপর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, তোমার ঘুমের প্রয়োজন। মায়ের কথায় ব্যথিত হলো অন্ডিলা, কাতর স্বরে বলল, তোমার বেশি বোঝার বাতিকটা এবার ছাড়ো অঞ্জিলা। অন্ডিলা দাঁড়ালো না, তীব্র অভিমান নিয়ে মায়ের ঘর ছাড়ল। সকালে রোদের তেজটা মিলান, তবুও সালাম সাহেবের মস্তিষ্কের পারদ থার্মোমিটারের পারদ ভেঙে ফেলতে যথেষ্ট। তিনি রাগে কিটমিট করছেন। তার শানিত দৃষ্টি বাড়ির পূর্বের মোটা বটবৃক্ষের উপর। নিচে কাঠের স্তূপ জমা, উপরে মিস্ত্রি দিয়ে কিছু একটা বানানো হচ্ছে। নীলাটি নির্বিকারভাবে একটা বইও মুখ গুজে রয়েছে। সালাম সাহেব গজগজ করে বললেন, এটা কি? নীলাটি মুখ তুলে চাইল, খুব স্বাভাবিক স্বরে বলল, সেটাকে ট্রি হাউস অর্থাৎ বৃক্ষ বাড়ি বলে। ছি বাবা, তুমি এতটুকু জানো না? ছোট গাধা, আমি জানি এটা ট্রি হাউস বলে, কিন্তু এটা বানানোর হেতু কি? আমি চিন্তা করেছি, যেহেতু তুমি আমার ঘর অযাচিতভাবে ছলনা করে হস্তক্ষেপ করেছো, সেহেতু এই গাছের উপরই আমি বাড়ি বানাবো এবং এখানেই থাকবো। আজ থেকে আমি নীলাদ্রি মজুমদার না, নীলাদ্রি দ্য বৃক্ষ মানব। গতকাল তীব্র বৃষ্টিতে কোনো মিস্ত্রি পাওয়া যায়নি। নীলাদ্রি থেকে ছিল বাদশার সাথে। সে হার মানতে শিখেনি। অত্যন্ত গোয়ার বাবার কাছে তো একেবারেই না। এর মাঝে পিউ আসলো বাড়ি। সালাম সাহেবকে সালাম দিল। সালাম সাহেব সালামের উত্তর দিলেন। পিউ তার রাগে রক্তিম মুখ থেকে বলল, আঙ্কেল, কিছু হয়েছে? আমার গাধাপুত্রের জন্মের পর কিছুই হয়নি মা। ওই যে দেখো, রোদে গা শুকাচ্ছে গাধাটা। সে নাকি এখন বৃক্ষ মানব হবে। আমার মনে হয় প্রেশারটা বাড়ছে। আমার এখন ঠান্ডা পানি খেতে হবে এখন। বলেই একা একা বকবক করতে করতে ভেতরে চলে গেল সে। পিউ ধীর পায়ে নীলাদ্রির কাছে গেল, মিষ্টি করে বলল, নীলাদ্রি ভাই ভালো আছেন? নীলাদ্রি তার বই থেকে মুখ তুলল, অসম্ভব চমৎকার হাসি দিয়ে বলল, পিউ। পিউয়ের মনে হলো তার নামটি এতটা সুন্দর করে বোধহয় কেউ ডাকতেই পারে না। হৃদয়ে অদ্ভুত শান্তি অনুভূত হলো। নীলাদ্রি নরম স্বরে বলল, আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি। আপনি কবে এলেন? এই তো কালকে। এখানে কি হচ্ছে? আমার ঘর তৈরি হচ্ছে। এখন থেকে আমি গাছেই থাকবো। আমার ঘর শত্রুপক্ষ দখল করে ফেলেছে। ঘরটা তৈরি হলে তুমি এসো, আমার হাতের প্যাকেট কফি খাওয়াবো। আসলে কফিটা আগ থেকে প্রস্তুত করা, আমি শুধু গুলিয়ে জাস্ট তোমাকে দিব, এটাই। পিউ হাসলো। এই বোকারামের প্রতি এত মায়া কেন হচ্ছে? আশ্চর্য। নীলাদ্রি একটু থেমে পড়ল। তোমার বান্ধবীর মাথার সমস্যাটা আবার দেখা গেছে। গতকাল ভাঙচুর করেছে খুবই। তুমি বরং ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার মনে হয় ওর মাথার ব্যাধিটা অনেকটা ছোঁয়াচে। সাবধানে থেকো, তোমার হয়ে গেলে কিন্তু মহাবিপদ। কেন? নীলাদ্রি উত্তর দিল না, মিটিমিটি হাসলো। পি উত্তর চাইলেও না। তার জানা দরকার বান্ধবীর মস্তিষ্কের এখনের অবস্থা। অভ্র অন্যমনস্ক হয়ে বসে আছে। তার সামনে হাজারো কাজ, কিন্তু সে করছে না। শুধু ভুল হচ্ছে তার কাজে। সামান্য যোগেও তার ভুল। কোথাও একটা বিশ্রী উদাসীনতা, শূন্যতা। বিল্লাল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি একগুঁয়ে স্বভাব তাকে বিরক্ত করছে। ফলে হিনহিনে স্বরে বলল, ঐন্দ্রিলাকে সত্যিটা বলে দিলেই তো হয়। অভ্র ভুরু কুঞ্চিত করে তাকালো তার দিকে, অবুজের মতো বলল, কোন সত্য? যে সত্যের জন্য তোদের এত মারামারি কাটাকাটি। কাছো না, নাক খারাপ বলে সবার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবি, এটা তো ঠিক না। তুমি আমাকে ঠিক বেঠিক শিখাতে এসো না। অব্র তোদের বিয়ে হচ্ছে, আর কয়টা দিন বাকি, রাত পোহালেই হলুদ। অভ্র চুপ করে রইল। বিল্লালের মেজাজ খারাপ হলো, বিরক্তি নিয়ে বলল, সারা জীবন কারো ভালোবাসা না পেলেও আফসোস নেই, তবে কারো ঘৃণার পাত্র হয়ে থাকিস না। এখন বুঝছিস না, কিন্তু একটা সময় পাগলের মতো লাগবে। বলেই বিল্লাল বেরিয়ে গেল। অভ্র তাকিয়ে রইল রেজিস্টারের দিকে। বাসা থেকে বেশ দূরের একটা রেস্টুরেন্টে বসে রয়েছে অন্ডিলা।
অপেক্ষা একজনের। এই অপেক্ষাটা সে 5 বছর আগেও করেছিল। কে বলেছে অনুভূতিরা ম্লান হয়? ম্লান হলে কি একটা মেসেজের প্রেক্ষিতে ছুটে আসে কেউ? অনিলার সামনে কোল্ড কফি খেতে ইচ্ছে করছে না, শুধু নাড়াচাড়া করছে সে। ঠিক তখনই গাঢ়স্বর কান এলো। অনেকক্ষণ অপেক্ষা করলাম। অনিলা মাথা তুলে তাকালো। সৌরভের সেই স্নিগ্ধময় হাসি। অনিলা মাথা নাড়ালো। সৌরভ বসলো ঠিক তার বিপরীতে। একটা কোল্ড কফি আর স্যান্ডউইচ অর্ডার করলো। খাবার আসলে স্যান্ডউইচটা এগিয়ে দিল অনিলার দিকে। অনিলা নরম স্বরে বলল, খাবো না। তা বললে হয়? এই প্রথম তুমি আমার সাথে বেরিয়েছো। অনিলা তাকিয়ে রইল তার দিকে। সৌরভ ম্লান স্বরে বলল, আমি এখনো তোমায় ভালোবাসি ঐন্দ্রিলা।